সাবমিট অপশন সাবমিট করে দিলে দেখবেন কাজটার সাথে সাথে অ্যাপ্রুভ নিয়ে নিছে। রাত্রেবেলা সন্ধ্যার পর থেকে এই কাজগুলো হিউজ পাওয়া যায়। আপনি একদম তিন চারটা কাজ তো খুব ইজিলি পেয়ে যাবেন 3-4টা কাজ। ওই 3-4টা কাজ যদি পার ডে করেন 2 থেকে 3 দিনের মধ্যে দেখবেন 10টা রিভিউ কমপ্লিট হয়ে গেছে। যারা এখনো রিভিউ কমপ্লিট করতে পারেন নাই এই কথাটা তাদের জন্য বললাম, যারা রিভিউ কমপ্লিট করতে পেরেছেন তাদের জন্য নয় কথাটা। তো যারা আমার বেচ 4টা বেচ আছে, 4টা বেচ থেকে আমরা কিছু স্টুডেন্টকে বাছাই করে আপনাদের গ্রুপে মেনশন করে দিব। আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে একটু ইনএক্টিভ, একটা এসএমএস দিলে 2-1 ব্যক্তিকেই দেখি শুধু রিপ্লাই করতে, বাকিদেরকে কিন্তু রিপ্লাই করতে দেখি না। বুঝতে পারছেন? আপনারা মনে করেন যে সিএফ তো আছে আমাদেরকে ফোন করে জানাবে, এটা আসলে ভুলে গিয়ে একটু রাত্রে দেখলে, রাত্রে তো কারো কোনো অফিস থাকার কথা না, কারো কোনো ক্লাস থাকারও কথা না। আমরা বসে আপনাদেরকে কাজটুকু করিয়ে দেবো। তখন 7টা থেকে 8টা পর্যন্ত কোনো একদিন করলাম, কোনো একদিন 8টা থেকে 9টা পর্যন্ত করলাম। মানে একদিন যদি কাজটা আপনাকে ধরিয়ে দিতে পারি, একটা দিন যদি কাজটা ধরিয়ে দিতে পারি, আপনার কিন্তু পরদিন আপনাকে দেখা দিতে হচ্ছে না, আপনি ইজিলি পারবেন। বুঝতে পারছেন? একদিন শুধু ধরে দেখা দিতে হবে, ঠিক আছে? তো এটা কখন করা যায়? আপনাদের বেশ যারা আছেন তারা কখন করা যায় বলেন, এটা করে ফেলতে হবে দ্রুত। এই বেশ যারা এখন আর্নিং আসেন না তাদের কাছ থেকে জানতে চাইবো। আজকে হচ্ছে আপনার আজকে হচ্ছে বুধবার, আপনাদের নেক্সট ক্লাসটা হচ্ছে যেহেতু শনিবারে, এই কাজটা চাইলেও তো আমরা শনিবারও করতে পারি, তাই না? কাজটা চাইলে শনিবারে করা যায় না? ওকে, তাহলে আপনাদের বেস থেকে যাদের এখনো আর্নিং হয়নি, হ্যাঁ, যাদের এখনো 10টা রিভিউ কমপ্লিট হয়নি বা $100 হয়নি, যাদের $100 হয়নি তারাও কিন্তু এক ক্যাটাগরিতে পড়বেন, আমি বলে দিচ্ছি। আপনি $20 $30 আর্নিং করছেন, তার মানে আপনার কাজ শেষ, এটা মনে করার কোনো দরকার নাই। যাদের $100 হয়নি তারাও এই কাজটুকু করতে পারবেন। আপনি এদেরকে একটু করে নক টক করেন, ফেসবুকিং করেন, যাই করেন, তাদেরকে বলে দেন আপনাদের জন্য রাত্রিকালীন বা সন্ধ্যাকালীন একটা ক্লাস হবে 7:30 থেকে দেন। 7:30 থেকে আমরা আধা ঘন্টা ট্রাই করি, এরকম আমরা 3 দিন ট্রাই করি, দেখবেন যে আমাদের ইনশাল্লাহ হয়ে যাবে। 3 দিন ট্রাই করি আমরা, 3 দিনের মধ্যে আমাদের 10টা রিভিউ ক্লাসের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে। কারো কোনো সমস্যা নাই তো? এই ক্লাস লিঙ্কে আমরা নেব, দেন ক্লাস লিঙ্কে। স্যার তাহলে স্যার আমি স্যার যাদের ইয়ে হয় নাই মানে আর্নিং হয় নাই, আর্নিং শুনেন, নট অনলি আর্নিং হয় নাই বিষয়টা তা না, আপনি মানে তাদের $100 নিচে যাদেরকে হচ্ছে তাদেরকে নক করেন। জি স্যার। ওদেরকে নক করে বলেন যে তোমাদেরকে এটা আসতেই হবে, এবং ক্লাসের মধ্যে বসিয়ে আমরা বাকি কাজগুলো সারবো। কারণ যখন ধরুন এখন আমি আপনাকে মাইক্রো ওয়ার্কার্স নিয়ে যতই আসলে বলে দিই না কেন, এটা আসলে অতটুকু খুব বেশি কার্যকর হয় না কথাটা, কারণ শোনা কথা আর দেখা কথার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। তো আমি চাচ্ছিলাম যে দেখা কথা নিয়ে কাজ করতে, যখন কাজটা আসবে আমি আপনার সামনে একটা কাজ করে দিলাম, দেন আপনারা প্র্যাকটিস করলেন, তাহলে দেখবেন যে এই জিনিসটা একদম ইজি হয়ে যাবে। আসাদুজ্জামান ভাই, এই আপনি তো রাত্রে কাজ করছিলেন তাই না? আসাদুজ্জামান ভাই শুনতেছেন? হ্যালো, আপনি রাত্রে কাজ করছিলেন না এই ডাটার কাজগুলো, ইমেজ ডাটার কাজগুলো? জি স্যার, রাতে করছি। আর এই কাজগুলো মানে সারাদিনেই কম বেশি থাকে। সারাদিন বলতে ধরেন যে সকাল থেকে আমি মাঝে মাঝে ক্লাসের মধ্যেও কাজ পেয়েছি, যে ক্লাস টাইমে এই সময় ঢুকতেও দেখছি, এই সময় একটা কাজ থাকে। আর কথা বলছেন, বিকালের দিকেও থাকে। মোটামুটি যারা ফ্রি থাকেন তারা যদি সারাদিন একটু মানে খেয়াল রাখে মাইক্রো কাজগুলো অ্যাভেলেবল পাওয়া যায়। এখন নাই স্যার। মানে কোন টাইমে বেশি পাওয়া যায়? এটা সন্ধ্যার দিকে বেশি পাওয়া যায়, বিকালের দিকেও পাওয়া যায় স্যার। তাহলে একটা কাজ করবেন, যে কেউ একজনে মাইক্রো ওয়ার্কার্সটাকে অন রাখবেন, কাজ চলাকালীন সময়ে যদি কোনো কাজ আসে আপনি সাথে সাথে বাকিদেরকে ইনফর্ম করবেন, বাকিরা ঢুকে কাজটাকে কমপ্লিট করে দেবেন। জি স্যার। আর এই কাজগুলো একদমই স্যার আমি তো মানে আমার কেউ বলেনি, কিন্তু আমি একদিন প্রথমে জাস্ট ওদের যে ইনস্ট্রাকশন একটু পড়েছিলাম, এরপরে স্যার একদম ইজি। মানে ওই যে একটা কোম্পানি যখন দেয়, তা আমি ওর দেখা গেছে যে একটা কোম্পানি যেমন 1000 বা এই 800 কাজ দেয়, এর মধ্যে আমি 3-4-5টা কাজও করে ফেলছি ওই একই সময়। খুব দ্রুত করতে হয় তো, করে আবার রিলোড দিয়ে আবার ওই কাজটা পাওয়া যায়। ওই সেম কাজটা কয়েকবার করা যায় না? জি স্যার, জি স্যার। 4-5 মিনিট আনলিমিটেড বলতেছে, আনলিমিটেড। অন্য কোম্পানি যেমন বলে যে একটা বেশি করা যাবে না, এটা আনলিমিটেড, আমি যে করে করতে পারি টাইমের মধ্যে। ওর দরকার ডাটা, বুঝছেন? এখানে তো আসলে লিমিট করার সুযোগ নেই। জি স্যার, জি। ওর ডাটা দরকার, তাই না? আপনি ডাটা দিতে পারলেও কেন নিবে না? জি সার্ভে হলে একটা করতে পারতেন, সাইন আপ হলে একটা করতে পারতেন,
কিন্তু জি, এখানে জি। তো আপনার আনলিমিটেড একটা সুযোগ করে দিচ্ছে। এই কাজটা আমার কাছে মনে হয় সবচেয়ে সহজ এবং ইজিয়েস্ট একটা মেথড 10টা ইজিলি রিভিউর জন্য। তা আমরা আসলে দেখেন আমরা কিন্তু অফিস শেষ হয় 6টায়, কিন্তু আমি আপনাদের জন্য তাও 7:30 থেকে আরেকটা ব্যবস্থা করছি। এটার মেইন কারণটা হচ্ছে একটাই, যাতে করে আপনারা এই কাজটুকু করে ফেলতে পারেন। হ্যাঁ, আমি দেখলাম যে ওই টাইমের মধ্যে কাজটা থাকে, ভালো থাকে। কিন্তু একটা কাজও যদি আমরা করে দেখাতে পারি, আমার মনে হয় না যে আপনাদেরকে এরপর আর বলতে হবে। জি, স্যার স্যার, আরেকটা বুঝছেন? ব্যাপার হলো যে আপনি যেটা বললেন যে এই মানে অনেক সময় দেখা গেলো যে খুব দ্রুত শেষ হয়ে যায়। এটা আরেকটা হলো স্যার, অনেক সময় ওইটা কি করলে মানে ওই কাজটা করতে গেলে দেখা যায় যে অলরেডি বুক কাজটা। কিন্তু হুম। ওটাতে আবার রিলোড দিয়ে আবার চেষ্টা করা হয়, তখন দেখা গেল স্যার আবার আমি মানে পেয়ে যাই, এরকম হ্যাঁ, এভাবে হ্যাঁ, হ্যাঁ। সমস্যা আসে। কারণ হচ্ছে অনেকে সাবমিট করে তো অনেকে সাবমিটটা ওরা নিতে চায় না। বা জি স্যার, আপনার কাছে সুযোগটা আবার চলে আসতেছে না। জি স্যার, এই জন্য মানে রিলোড দিতে হবে, সাথে সাথে দেখা যায় যে বুক হয়ে হ্যাঁ, গেছে, হ্যাঁ, আবার রিলোড দিয়ে আবারই করতে হবে স্যার। আপনি এই F5 টাকে আঙুলের মধ্যে রাখবেন। প্রতি 1 সেকেন্ড 2 সেকেন্ড পর পরে আপনাকে রিলোডের উপর রাখতে হবে। যে আমি যে এখন যখন আসে নাই তো, এখন রিলোড দিলাম আসে নাই। আমি আবার রিলোড দিলাম। জি, জি, তারপর জি, রিলোড কমপ্লিট হওয়ার সাথে সাথে আমি একবার স্ক্রিনটা দেখবো। যদি দেখতেছি আসে নাই আবার রিলোড দেবো। আসে নাই আবার রিলোড দিলাম। জাস্ট রিলোড, কিন্তু যখনই আমি লোডিং পেজটা দেখে ফেলতেছি, তখনই আমি আবার রিলোড দিয়ে দেবো। সাথে সাথে তখন কাজটা যখন দেখবো, ক্লিক করে কিছু করার দরকার নাই, সাথে সাথে অ্যাকসেপ্ট করে ফেলবেন। সাথে সাথে অ্যাকসেপ্ট। জি স্যার, জি, কারণ এখানে কি বলতেছে, একদম ইজি যে আমাকে ইমেজটা তুমি দেখো, ইমেজটা টাইপ করো এবং তুমি ইমেজটাকে কমপ্লিট করো। মানে একটা যদি আপনাকে সারাদিনে যখন মাইক্রোওয়ার্কসটা অন রাখবেন, যখনই দেখতেছেন যে এই ধরনের কোনো কাজ বা অপরচুনিটি আসতেছে, সাথে সাথে এটা নিয়ে ফেলতে হবে। সারা দিনের মধ্যে যে কোনো সময় এটা আসতে পারে। এটা তাদের জন্যই বলছি যাদের এখনো রিভিউ গুলো কমপ্লিট হয়নি। তো মিনার একটু দেখেন, খালেদের কাছ থেকে খালেদ একটু দেখেন, দেখে এগুলোকে একটু মাস্ট বি কমপ্লিট করান। জি স্যার, আজকে হয়ে যাবে স্যার, ইনশাল্লাহ স্যার। হ্যাঁ, মাস্ট বি আপনারা ওদেরকে নিয়ে আসেন শনিবার দিন। আমি নিজে বসিয়ে তখন যদি কিছু কাজ পাই তো কাইলাম। আর যারা এখানে দুইজন আছেন আমাদের এই সকালের কাজ যারা করেন, আসাদুজ্জামান ভাই এবং আশরাফুল আলম ভাই, ওনারা কিন্তু সবচেয়ে বেশি কাজ করছেন এখানে। এবং আমি একটা জিনিস দেখেছিলাম, আমি মনে করেছিলাম যে 250টা নিয়ে আমাদের যে ট্রেনার মিটিং হয়েছিল গত সপ্তাহ বা 10 দিন আগে, তখন আমি মনে করছিলাম 250টা কাজ, 257টা কাজ করছে আমাদের আশরাফুল আলম ভাই। আমি মনে হয় সেটা নিয়ে আমি গর্ব করবো, মোটামুটি একটু ভাব দেখাবো। আমি যখন ট্রেনার মিটিং এ গেলাম, আমাদের ট্রেনারদের, আমার তো আসলে আমার বক্তব্যটা সবার শেষে থাকে, তো বাকিদের বক্তব্য শুনতে শুনতে একজন ট্রেনার দেখালো তার একটা স্টুডেন্ট 1200 কত টাকা কাজ করে দিচ্ছে। তো আমি আর 200 টাকা বলার সাহস পেলাম না, আমি এটাকে হাইড করে গেলাম। তার মানে 1200 যে কাজ করে, সে একটা মেয়ে কাজ করছে, 1200 টাকা 1200 প্লাস কাজ করছে। রিভিউ আছে তার মাইক্রো ওয়ার্কার। তো সে যদি 1200 কাজ করে ফেলতে পারে, তাহলে চিন্তা করে দেখেন সে মানে কি পরিমাণ কাজগুলো পাচ্ছে, সেম কাজগুলোই কিন্তু করতেছে। তা আমরা কেন আসলে করব না কাজগুলো, কেন পারবো না? এটা অন্ততপক্ষে আমরা করে ফেলতে পারি। তবে এই জিনিসটা দিয়ে কখনো আপনি কারোর সাথে বসে স্বস্তিতে এক কাপ চা খেতে পারবেন না। আপনি রেস্টুরেন্টে বসে নাস্তা করতে পারবেন না। ফ্যামিলিতে কন্ট্রিবিউট করতে পারবেন না। এই যদি এটাকেই পেশা হিসেবে নিতে যাই, যেহেতু একটা রুলসটা ফলো করতেছি, যেহেতু আমাদের প্রথমেই করা দরকার ছিল, এটা আমরা মিসিং করে ফেলছি। ওভাবে মার্কেটপ্লেস লিস্টটাকে আমরা ওভাবে পাইনি, বিদায় মিস করে ফেলছি। কিন্তু পরে ইনস্ট্রাকশনটুকু পেয়েছি। তো আমার মনে হয় যে কোনো সময় করতে পারে। মাইক্রোওয়ার্কার্সে যে কোনো একদিন ওপেন রাখেন। এই ধরনের একটা কাজ দেখলেই বুঝবেন যে আরো কাজ আছে। আপনি আপনার অ্যাকাউন্টটাকে দ্রুত লগ ইন করবেন, দ্রুত লগ ইন করে রিলোড দিতে থাকবেন। ঠিক আছে? আপনাদের বেচের ক্লাসটা আমি সম্ভবত বেশি দিন আর নিব না। আম, বেশি দিন বলতে, দেখি আমাকে একটা প্যাসিভ ইনকামের দিকে গিয়ে আমি হয়তো বা 20-25 তারিখে বেশি কন্টিনিউ করবো না ক্লাসটা। ধরেন আপনারা সর্বোচ্চ আমি আপনাদেরকে আহ 10টার মধ্যে ক্লাস করাতে পারি, সর্বোচ্চ 10টাও করাবো না, 5 থেকে 10টার মধ্যে ক্লাস করে ছেড়ে দেবো আপনাদের। এরপরে শুধুমাত্র আমার ক্লাস লিঙ্ক ওপেন থাকবে, শুধুমাত্র তাদেরকে টেক কেয়ার করবো যাদের আসলে প্রয়োজন। এখানে অনেকে আসছেন ক্লাস টাইম ডিসিপি দিয়ে, আপনি ক্লাস টাইমে জয়েন করছেন, কিন্তু আপনি আসলে ওই টাইম ডিসিপি দিয়ে জয়েন করছেন, আপনার কোনো প্রয়োজনে বা শিক্ষার পারপাসে কিন্তু আপনি জয়েন করেন নাই। তো ক্লাস লিঙ্ক অন থাকবে, আপনারা যখন চাইবেন আমার যে কোনো ক্লাসে আপনারা ইন হয়ে আমার শিডিউলটা দিয়ে দেবো। আপনারা যে কোনো সময় চাইলে আমাকে আমার ক্লাস লিঙ্কগুলোতে পেয়ে যাবেন। আমার কিন্তু অলরেডি শিডিউল করা আছে। হ্যাঁ, শিডিউল লিঙ্কে গেলে আপনারা আমি কোন দিন কোন ক্লাসে থাকি, কটা থেকে কটা দিন থাকি, লিঙ্কগুলো এখানে কি করা আছে, একদম বর্ণনা দেওয়া আছে। হ্যাঁ, আপনারা এখানে গেলে আমাকে আপনারা পেয়ে যাবেন। এই টাইম থেকে এই টাইমের মধ্যে আমি এই ক্লাসগুলোতে থাকি।
হ্যাঁ, বারশো উল্লেখ করা আছে। মানে এই শনিবারে আমি আপনাদের বেঁচে আছি 9টা থেকে 11টা পর্যন্ত। তারপর এক্সট্রা 37 থেকে 11টা থেকে 1টা পর্যন্ত বেঁচে থাকবো। বিকালে এই বেঁচে থাকবো। ওর উপরে আমার আসলে একটা শিডিউল প্ল্যান করা থাকে। ঠিক আছে? তো আপনারা একটু নিজেদের মতো ডিসাইড করে নেন আসলে রাত্রে আপনাদের আসলে ক্লাসটুকু দরকার আছে কিনা। আমি যাচ্ছি আর্নিংটা 100% করার জন্য এই জিনিসটুকু করতে যাচ্ছি আরকি। প্রয়োজন বোধে সকালের ক্লাসটা 3 দিন বাদ দিয়ে আমরা সকালের পরিবর্তে রাত্রে ক্লাস করব 3 দিন। নেক্সট উইকটা আমরা রাত্রে ক্লাস করব। মানে সকালের পরিবর্তে আমরা রাত্রে 7টা থেকে ক্লাস করলাম। সকালে করলাম না। বুঝছেন আমার কথা? কি বুঝেন আপনারা? আপনারা ডিসিশন নেন, আপনারা নিজেদের মতো আলোচনা করেন। এটা আমি আমার অপিনিয়ন জানালাম 3 দিনের জন্য। রাত্রে ক্লাস করি, কারণ রাত্রে আমি চাচ্ছি যে বসিয়ে মাইক্রো ক্লাসের কাজগুলো করাই দিই। অথবা 7টা থেকে 9টা পর্যন্ত। ঠিক আছে? একটু বুঝে দেখেন, ওকে? আমি আপনাদেরকে 5-7 মিনিট সময় দিলাম। ঠিক আছে স্যার। অনেক কমে গেছে। স্টুডেন্ট না থাকলে তার ক্লাস করাবে কিভাবে বলেন? তারও তো একটা উৎসাহ থাকতে হবে যে পড়াইতে। এরকমই কয়েকজন স্টুডেন্ট নিয়ে ব্যাপার। রাইট। হ্যাঁ, এখন সেম, মানে সবার একই স্টেটমেন্ট, হয় কারো জব আর স্বাভাবিক, মানে করোনার সময় তারা চাইছে মানে চাইছে যে সময়টা কাজে লাগাইতে। এখন হঠাৎ করে তো সব খুলে গেছে। ইউনিভার্সিটি অনলাইন ক্লাস, ইউনিভার্সিটি যেতে হয় না, বাট অনলাইন ক্লাস চলতেছে অনেকে, তারপর অনেকে জবে ডিরেক্ট যেতে হচ্ছে। হ্যাঁ, স্যার 7টায় বলছে না? 7টা থেকে 9টা না? হ্যাঁ, রাতে হলে মানে সন্ধ্যা হলে সবাই আসতে পারবে।
আমার মনে হয় কেন জানি একটু মানে অনেকে বলবে যে বাইরে থেকে বা আশপাশ থেকে হ্যাঁ আমাদের রুবেল ভাই তো জব করে কিভাবে যে ম্যানেজ করে ভাই। নেক্সট নেক্সট উইকে 3টা ক্লাস হবে রাত্রে সন্ধ্যায়। সবাইকে আজকে আবার ফোন দিতে হবে। কটা 7টা না 7:30 বাজে না? 7টায়, তার হচ্ছে 7টা টু 9টা। করেন। রুবেল ভাই, আপনার লাইভে তো ভাই মোটামুটি ভালোই ভিউ হয় দেখি, আমারটা তো ভিউ আসে না ভাই, কিভাবে কি করেন বলেন তো একটু। এই তো ওই যে একটা ফেসবুক গ্রুপ আছে, আবার একটু বন্ধুরা আছে, ওদের সাথে একটু শেয়ার করি। বিশেষ করে আমার ছোট ভাই তো, ওই একটু দেখা যাওয়ার ফ্রেন্ডের সাথে ই করে, শেয়ার করে দেয় ওখান আচ্ছা থেকে। তাও অনেক বেশি আসে না তো, ওই 80, 70, 80, 100 ভাই 100+ আমি দেখি তো ভাই। আচ্ছা আপনার, হ্যাঁ সেটাই। আমি তো ভাই দুইটা করছি, একটা আসছে 30+, আর একটা আসছে 24টা না 25টা। কিন্তু সাবস্ক্রাইবারই তো বাড়তেছে না। না, সাবস্ক্রাইবার বাড়ে না ভাই। বলেন যে আপনারা কি ডিসিশন নিলেন আপনারা? একটা মিনিট, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। বলেন কি করবে? অনেক কি ক্লাসে জয়েন, সকাল তো জয়েন করেন নাই ক্লাসে? আপনারা ব্যস্ত, আপনারা কয়টা বেস এখানে? মানে আপনারা কয়টা বেস ক্লাস করেন একসাথে? আচ্ছা, আমি আপনাদের গ্রুপ হচ্ছে আপনাদের গ্রুপে আমার নাম মেনশন করে একটা মেসেজ করেন, আমি আপনাদেরকে লিংক দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আপনারা ডিসিশন নিছেন? স্যার সবাই বলতেছে 7:30 না 7টা এইভাবে। 7টা থেকে করি নাকি? আমার মনে হয় 8টার মধ্যে শেষ হয়ে যাবে, 8টা 8:30টার মধ্যে শেষ হয়ে যাবে। আপনার উপর একটা প্রেশার যাবে স্যার, সারাদিন ক্লাস করে স্যার আবার। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আমি সকালের বেসটাতে আপনাদের যে অংশটা আছে ওইটা ক্লাস করাবো না, তো তো ওইখানে রেস্টে থাকবে, কারণ আমার আসলে কিছু নিজেরও পড়তে হয়, তো ক্লাস টাস করতে হয়, তো আচ্ছা 3 দিনের জন্য আর কি। আসলে আমার উদ্দেশ্য প্রেশার যাবে, ঠিক আছে, আমার উদ্দেশ্য কিন্তু একটাই, বুঝছেন? উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে আর্নিং এ নিয়ে আসতে হবে। জি স্যার। এটা আনার জন্য আসলে ক্লাসগুলো মূলত করাচ্ছে। এখানে যারা আর্নিং করে গেছেন তাদেরকে আমি বলবো না যে আপনারা 3 দিন আসেন, কারণ এই 3 দিনে আপনাদের সাথে আলোচনা করা হবে যে ছোট ছোট মার্কেট প্লেস থেকে 10টা রিভিউ কিভাবে নেওয়া যায়। বুঝতে পারছেন? জি স্যার। এটা যদি আলোচনা করা হবে তো আমার মনে হয় না প্রবলেম হবে। এখানে অন্য একটা ব্যাচে স্টুডেন্ট জয়েন করবে, ওনাদের টিচারের আজকে ইলেকট্রিসিটি, ওনার বাসায় ইলেকট্রিসিটি প্রবলেম বা অন্য প্রবলেম হচ্ছে বিধায় ওনারা জয়েন করতে পারছেন না, ঠিক আছে? ফোন করো।
ব্যাগে করে একটা মিনিট আছে। আমি বলি আপনাকে দেন সন্ধ্যা থেকে হবে জাস্ট আর্নিংটাকে, যেহেতু 7টার পরে কাজ বেশি থাকে, লাইভ আর্নিং দেখানোর জন্য ক্লাসগুলো হবে। আমি তো বিকেলের বেসগুলোকেও বলবো, নট অনলি যে আপনাদের বেস হবে তা না, বিকেলের বেসগুলোকেও আমি বলবো, বুঝতে পারছেন? না, আর্নিংটাকে কনফার্ম করার জন্য কিন্তু আসলে এই পদ্ধতি অবলম্বন করা। আমাকে ওই 3 দিনের মধ্যে আপনাদের এখানে যতগুলো আর্নিং আছে, যতগুলো ইয়েলো মার্ক আছে, সবগুলোকে আসলে হোয়াইট মার্ক করতে হবে আমাকে। ইয়েলো মার্ক থাকবে না, হ্যাঁ বুঝতে পারছেন? সবার জন্য বলছি, যতগুলো ইয়েলো মার্ক আছে আমাদের আর্নিং লিস্টে, ওই ইয়েলো মার্ক গুলো থাকতে পারবে না। ইভেন ওই ক্লাসটা কিন্তু আমি নেব, বিষয়টা কিন্তু এমন বলছি না। ওই ক্লাসটা হচ্ছে যারা এখান থেকে ভালো করছেন তাদেরকে দিয়ে আসলে আমি ক্লাসগুলোকে করাবো, এক্সিকিউট করাবো। যেমন এখানে মাইক্রোর কাছ থেকে কাজ করছেন আসাদুজ্জামান ভাই, যে জায়গায় বেস্ট তাকে ওই জায়গায় পুশ করাবো। আমরা কয়েকজনে গিগ চেক করব, মানে এটা হচ্ছে একটা ইন্টার্নশিপের রিয়েল ইন্টার্নশিপ করব আমরা। কেউ আমরা গিগ চেক করব, কেউ আমরা ওনাকে আর্নিং করাবো, এই কাজগুলোই করব। কেউ গিগের সমস্যা হলে গিগটাকে আমরা তৈরি করে দিতে হেল্প করব, এই কাজগুলোই করব আমরা 3 দিন। মাইক্রোওয়ার্কার্স নিয়ে আলোচনা করার কিচ্ছু নাই, বা 10 মিনিট আলোচনা করলে শেষ। কিন্তু মেইন আলোচনাটা আমার থাকবে এখানে কার কার গিগ কম আছে তাদের গিগ 7টা কমপ্লিট করা, এবং গিগ তৈরি করতে না পারলে হেল্প করা, গিগে ভুল থাকলে সেই ভুলটাকে ঠিক করা। এটাই হচ্ছে মেইন ফান্ডা, মেইন উদ্দেশ্য। আমাকে তো বুঝতে পারছেন? এটা আমাকে করতে হবে, না করলে দেখতে উপায় নাই। প্রয়োজন বোধে গিগ বানাই দিতে হবে। না এমন অবস্থা হয়ে গেছে যে গিগ বানাই দিতে হবে, গিগ বানাই যদি দিতে হয় আমার গিগ বানাই দিতে কোনো সমস্যা নেই। আমার পক্ষ থেকে আসলে একার পক্ষে পসিবল না, আসলে হ্যাঁ গিগ বানাই দিতে হবে, বিশেষ করেন না। আর এটা আসলে মানে আমরা যখন 16 সালে ট্রেনিং করেছিলাম, কিছু স্টুডেন্ট ছিল গিগ পর্যন্ত বানায় নাই। পরে আমরা ডিসাইড করলাম যে ঠিক আছে আমরা নিজেরাই গিগ বানাবো। তো আমরা ট্রেনাররা বসে আমরা গিগ বানাইছিলাম, প্রায় 150 থেকে 200টা গিগ বানাইছিলাম, এবং স্টুডেন্টদেরকে দিয়ে দিছি যে তোমরা এই গিগ গুলোকে আপলোড করো। আমরা স্ক্রিনশট নিয়ে রাখছিলাম যে গিগ গুলো তোমরা কিভাবে বানাবা। গিগে কিন্তু আমার ওই ল্যাপটপে মানে ছিল কিছু গিগ স্ক্রিনশট ছিল, মানে প্রাইজিং এ কি বসাবে, প্রাইজিং এর স্ক্রিনশটটা নিয়ে পর্যন্ত আমরা নিচে লিখে দিচ্ছি এক্সেলের মধ্যে, যে আপনি প্রাইজিং এটা বসাবেন, এত প্রাইস দিবেন, এত প্রাইস দিবেন, এটা লিখবেন, ওটা লিখবেন। হ্যাঁ, আর বিশেষ করেন এরপরেও কিছু স্টুডেন্ট ছিল তারা এই গিগ গুলোকে কপি করে আপলোড করে নেয়। প্রত্যেকের মেলে আমরা যখন প্রোফাইল লিংকটা দেখছি না, যা যতটা গিগ মানে আপনার কম ছিল ততটা গিগ আমরা তাদেরকে কি করে দিচ্ছি, পাঠাই দিচ্ছি। এবং আমাদের অফিসিয়াল কিছু লোক ছিল, 5 জন লোক নিয়োগ ছিল, তাদের কাজ হচ্ছে স্টুডেন্টদের প্রোফাইল গুলো শুধু চেক করা। মানে আপনার প্রোফাইল লিঙ্ক দিয়ে দিছে না, তাকে আমি মনে করি আজকে আমি অফিসকে ফোন করে বললাম আজকে DM3 এর প্রোফাইল গুলো চেক করেন। ওরা ওদের কাজে হচ্ছে স্পেশালিস্ট, ওরা হচ্ছে এই বিষয়ে স্পেশালিস্ট। এখন ওরা বসে প্রোফাইল গুলো চেক করা শুরু করলো। যেমন খালেদের প্রোফাইলটা আমি দিলাম চেক করার জন্য, ওরা খালেদের 7টা গিগ সবগুলো চেক করবে একটা করে। তো গিগ চেক করতে গিয়ে একটা একদম খারাপ বলি, আমরা একটা স্টুডেন্টকে গিগ বানাই নেন, তাকে গিগ বানাই দিছি। গিগ বানাই দেওয়ার পরে 1 সপ্তাহ পরে আমার ট্রেনার গেছে গিগ চেক করার, আমাদের অফিসিয়াল ট্রেনার গেছে গিগ চেক করার জন্য। চেক করতে গিয়ে দেখে অনেক অর্ডার পেন্ডিং আছে। পরে তাকে ফোন দেওয়া হলো যে আপনার ফাইবারে তো অর্ডার আসছে, আপনি কি করতেছেন, কোথায় আছেন? বলো ও আসছে, অর্ডার আসছে না। লাস্টে সে আবার ঢুকে কি করলো, অর্ডার কমপ্লিট করতে আমাদের অফিস থেকে তাকে হেল্প করা হয়েছে, অর্ডার কমপ্লিট করে দিল। মানে আপনার যে অর্ডার আসছে এটা আমি আপনাকে ইনফর্ম করছি, আপনাকে গিগও আমি আপলোড করে দিচ্ছি, গিগও আমি দিয়ে দিচ্ছি ওয়ার্ড ফরম্যাটে, আপনি জাস্ট কপি করে করে বসাইছেন। এরপর যে অর্ডার আসছে না, অর্ডারের ইনফরমেশনটুকু আমি আপনাকে দিচ্ছি। তো আমাদের যখন গিগ গুলো চেক করতে যায় ফাইবারে কিন্তু দেখা যায় কাদের অর্ডার পেন্ডিং আছে। সেখান থেকে দেখলাম যে অর্ডার পেন্ডিং, এবং দুর্ভাগ্যজনক ভাবে এটা আমার স্টুডেন্ট ছিল। এতটুকু দেখেন আর কি করতে পারে এলএডিবির পক্ষ থেকে, আর কি করতে পারে?
গিগ গুলোকে পাঠাই দিছে, ওয়ার্ড থেকে আবার প্যারা দিতে হয়েছে যে আপনি আপলোড করেন, আপলোড করার পর কাজ আসছে, সেই জানে না যে কাজ আসছে, তাকে আবার ফোন দিয়ে বলতেছে কাজ, সে বললো যে আমাকে একটু হেল্প করেন, ওকে ঠিক আছে আমি হেল্প করে কাজ করাই দিলাম। এরকম অনেক স্টুডেন্ট আছে বুঝছেন, এই বেচেও আছে অনেক স্টুডেন্ট যারা আমাদের কোনো খোঁজ খবর নেয় না। কিন্তু আমি আপনাকে অনেস্টলি বলছি, আমি কারো খোঁজ খবর নিব না, আপনারা আমার খোঁজ খবর নিতে বাধ্য। আমি এটা প্রুফ আছে আমার কাছে, গতকালকের প্রুফ আছে। আমরা কিন্তু কারো খোঁজ খবর নিতে বাধ্য নই। কোন একটা স্টুডেন্ট হয়তো বা ক্লাস করতেছে না, কোনো সমস্যা নাই, সে ক্লাস করতেছে না, আর্নিং করতেছে, করুক, আল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি বিশ্বাস করেন না করেন, সে 1 থেকে 2 মাসের মধ্যে আমাকে নক দিতে বাধ্য। কারণ আমি ক্লাসের মধ্যেই বলেছিলাম ডিজিটাল মার্কেটিং এর এলডিপি সিলেবাস অনুযায়ী আপনারা যতটুকু ডিজিটাল মার্কেটিং জানেন সেটা হচ্ছে সে পুকুরের চুনকুনি মাছের সমান। আপনারা বিশাল বিশাল মাছের মধ্যে চুনকুনি মাছের সাথে আমি আপনাদেরকে তুলনা করছি। তাহলে চিন্তা করেন আপনাদের জানার আরো কতগুলো জিনিস বাকি আছে, অনেক কিছু বাকি আছে আপনাদের জানার। যেহেতু জানার অনেক কিছু বাকি আছে, কাজ করতে যাবেন আটকাবেন। এবং কালকে আমাদের এক স্টুডেন্ট, উনি ক্লাস করেন না রেগুলারলি, অর্ডার পাইছে, অর্ডার পেয়ে এখন তো মানে টেনশনে পড়ে গেছে, এখন আমাকে ফোন দিচ্ছে, আমি তো হেল্প করে দিচ্ছি, আমার দায়িত্বটুকু আমি করে দিচ্ছি। এখন বায়ার ওনার আর্টিকেলটাকে দিছে আবার রিভিউতে, এখন তো আবার আমার কাছ থেকে হেল্প দিতে হচ্ছে, হেল্প না নিয়ে তো কোনো উপায় নেই। বন্ধু থেকে হেল্প না নিয়ে কোনো উপায় আছে? ক্লাস করে না, বায়ার বলছে সাইটেশন, একটা সাইটেশন দাও, সাইটেশন বুঝতেছে, সাইটেশন কোত্থেকে বুঝবে? যদি ক্লাস করতে তাহলে বুঝবে। মানে ক্লাস না করলে কোত্থেকে বুঝবে ভাই? সাইটেশন জিনিসটা তো একদম ইজি। আমি বলেছিলাম নাম, ফোন নাম্বার এবং ঠিকানা, 3টা জিনিস যেখানে থাকবে সেটাকে সাইটেশন বলে। উনি তো ক্লাসে আসে নাই, উনি কোত্থেকে বুঝবে কথাটা? আমি ওনাকে ডেকে আনছি, ডেকে আনতে হবে না, উনি এমনি চলে আসবে আমার কাছে। বুঝছেন? মনে রাখবেন একটা কথা, সত্যি বলছি, এটা একদম অনেস্ট 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 বলছি। আমি একদিন বলেছিলাম, একটা মিনিট, ওকে, যেটা বলছিলাম, না এসে কিন্তু আসলে উপায় নেই, সবাইকে আসতে হবে, আগে পরে সবাইকে আসতে হবে। তো কাইন্ডলি আপনার নাম মেনশন করে বলেন, তাদেরকে একটু মেনশন করে, সবার কথা বলিয়েন, ঠিক আছে, তাদেরকে একটু মেনশন করে বেশি করে বলেন যাদের আসলে ইয়েলো মার্ক আছে। আমার উদ্দেশ্য তাদেরকে ইয়েলো মার্ক থেকে আমাকে হোয়াইট মার্কে নিয়ে আসতে হবে। ঠিক আছে, এই কাজটা আমি নেক্সট 3 দিনে করবো ইনশাল্লাহ। আপনারা একটু সিআরটা একটু সহযোগিতা করবেন, আর যারা এই বিষয়ে এক্সপার্ট আছে তারা একটু সহযোগিতা করবেন। আমার মনে হয় গিফট থেকে শুরু করে ইয়ে পর্যন্ত সবকিছু আমরা করতে পারবো। আমাদের আরেকটা প্রবলেম হচ্ছে আমরা মার্কেট প্লেস থেকে বাইরে যেতে পারছি না, একটা মার্কেট প্লেসে আমরা এখন পড়ে আছি। ওনারা ওইটা নিয়ে 2-1টা ব্যক্তির জন্য কিন্তু বাকি সবাই লুজার হচ্ছে। মার্কেট প্লেসের আসলে অভাব নেই, হিউজ মার্কেট প্লেস আছে, আমরা যে কোনো একটা মার্কেট প্লেসে গিয়ে কিন্তু কাজ করতে পারি। ওকে, আসলে আজকে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। আমি কি আপনাদের সাথে এর আগে ওয়েবসাইট সেলিং নিয়ে কোনো আলোচনা করেছিলাম? না স্যার। ওকে, আজকে আমি আপনাদের সাথে সেলিং নিয়ে আলোচনা করব। ধরুন আমি আপনি যদি চিন্তা করি, যারা এখানে মাহমুদ ভাই বেঁচে আছেন, ওনাদের জন্য যদি আলোচনাটা যদি একটু অ্যাডভান্স লেভেলের হলো, আপনারা আলোচনাটা শুনেন, 11টার পরে আমি আপনাদের সাথে আলোচনা করবো। ঠিক আছে, আপনারা জাস্ট এটুকু শুনেন, হয়তো অনেক কিছু বুঝবেন, হয়তো অনেক কিছু বুঝবেন না। তবু আপনারা যেহেতু আপনাদের ট্রেনারের ক্লাসে একটু প্রবলেম হচ্ছে, আপনারা শোনার চেষ্টা করেন। এগুলো কিন্তু আমরা মোটামুটি বিগিনার লেভেল থেকে একটু আপে আলোচনা করব, কারণ আমরা এখানে বিগিনার লেভেল আলোচনা আসলে করবো না, একটু বিগিনার লেভেল থেকে সরে এসে আলোচনা করবো। এই জন্য কেউ মাঝখান থেকে কাইন্ডলি প্রশ্ন করবেন না, আপনারা সবাই শুনবেন, শুনে আপনারা একটু বুঝার চেষ্টা করবেন আর কি। ধরুন আমি একটা ওয়েবসাইট তৈরি করলাম,
ওয়েবসাইট তৈরি করার সময় আমি কিওয়ার্ড প্রথমে সবার আগে কি করতে হয়, সবাই তো জানেন সবার আগে কি করতে হয়। আমি যদি এটাকে একটু নিচে নামাই, সবার আগে করতে হয় যে কোনো একটা ওয়েবসাইট তৈরি করার আগে মেইন কাজটা হচ্ছে একটা নিশ চুজ করতে হয়, তাই না? 1 নম্বর কাজ এটা। আমি কাজগুলোকে একটু 1 2 করে দিই। 1 নম্বর কাজ হচ্ছে নিশ চুজ করতে হয়। ধরুন আমি নিশ চুজ করলাম ফিটনেস অর হেলথ, নিশ চুজ করলাম। 2 নম্বর কাজ হচ্ছে কি আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, 2 নম্বর কাজ। এবং সবসময় মনে রাখবেন কিওয়ার্ড রিসার্চ ধরে আপনি 1000 কিওয়ার্ড রিসার্চ করছেন আপনার ওয়েবসাইটের জন্য, 1000 কিওয়ার্ড। 1000 কিওয়ার্ডের মধ্যে যে কিওয়ার্ডটার সার্চ ভলিউম ভালো, কম্পিটিশন কম, সেই কিওয়ার্ডটার যদি আবার ধরুন একটা কিওয়ার্ড বের করছেন যার সার্চ ভলিউম হচ্ছে 20,000, কম্পিটিশন দেখলেন যে 1 বা 2, এবার সবার আগে চেক করবেন সেই কিওয়ার্ডটার উপর বেস করে কোনো .com ডোমেইন আছে কিনা। যদি .com ডোমেইন থাকলে অনেক সময় দেখবেন কিছু কিছু কিওয়ার্ড আছে যেগুলো .com ডোমেইনের প্রাইস $4,000, $3,000 বা $10,000 বা $20,000, এটা অনেকে কিনে না। যখনই দেখবেন ওই ডোমেইনটা .com ডোমেইনটা কেউ কিনে নাই, সাথে সাথে আপনি XYZ ডোমেইন অথবা .net ডোমেইন অথবা .info ডোমেইন, এগুলো খুব কম প্রাইসে পাওয়া যায়। এই ডোমেইনগুলো আপনারা, এই এক্সটেনশনের ডোমেইনগুলো আপনারা খুব দ্রুত বাই করে ফেলবেন, যেগুলো আপনারা $1 থেকে $2 মধ্যেই পেয়ে যাবেন। ওকে, কারো কাছ থেকে কিনবেন না, নিজে গড়িটিতে বা নেমটিতে অ্যাকাউন্ট করে কার্ড ইউজ করে কিনবেন, অন্য কারো কাছ থেকে কিনতে যাবেন না। 3 নম্বর কাজ হচ্ছে কি কিওয়ার্ডের উপর বেস করে আপনি কন্টেন্ট কি করবেন, তৈরি করবেন। ধরুন আপনি কন্টেন্ট তৈরি করলেন, 50টা কন্টেন্ট তৈরি করবেন। আপনি যদি একটা মাস, আমি যে এখন যে সিলেবাসটুকু তৈরি করছি এটা 1 মাসের মধ্যে, আপনারা যে পজিশনে আছেন 1 মাসের মধ্যে এই কাজটা খুব ইজিলি করা সম্ভব। 50টা কন্টেন্ট লিখে ফেলতে হবে আপনাকে, 500 ওয়ার্ড হলেও কোনো সমস্যা নেই। 50টা কন্টেন্ট কেন লিখবো? যাতে করে আমরা অ্যাডসেন্স অ্যাপ্রুভাল নিতে পারি। এবার আসেন, এটা গেল আমাদের। এরপরে আমাকে কাস্টমাইজেশন করতে হবে, ওয়েবসাইটটা কাস্টমাইজেশন করতে হবে। বা আমি এখানে লিখে দিলাম আমরা আমাদের ওয়েবসাইটে অন পেজের কাজটুকুকে কমপ্লিট করব। আমি আপনাদেরকে যেভাবে শিখিয়েছি আপনাদের অন পেজের কাজটুকু করতে আপনাদের সর্বোচ্চ 2 ঘন্টার মতো সময় লাগবে, 2 ঘন্টার বেশি সময় লাগার কথা নয়। আসলে মাঝখানে ক্লাস টাইমে ফোন দিলে খুব বিরক্ত হই। হ্যালো, হ্যাঁ বলেন। আপনি ইনফর্ম করতেন আমাকে ফোন দিয়ে। না, আপনি আমাকে ইনফর্ম করলে আমি ওনাদেরকে একটা এসএমএস করে দিতাম আর কি। হ্যাঁ, তাহলে ওনারা আমার আমার কাছে আছে, আপনি যখনই আপনার সুবিধা হবে আপনি আসিয়েন, সমস্যা নেই। ঠিক আছে, আমি আমার কাছে নিয়ে আসছি ওনাদেরকে। ওকে, ঠিক আছে। ওকে, অন পেজের কাজটুকু করতে আপনার 2 ঘন্টার বেশি সময় লাগার কথা নয়। এরপরে আপনি অফ পেজের কাজ করবেন। এখন অফ পেজের কাজ করবেন, ঠিক আছে। অফ পেজের কাজ করার সময় আপনাকে আরো একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি সোশ্যাল কাজগুলো করে নিতে হবে। সোশ্যাল শেয়ারিং করতে হবে। আপনাকে সোশ্যাল শেয়ারিং করে নিতে হবে। সোশ্যাল শেয়ারিং করার ক্ষেত্রে ধরুন আপনার একটা ফেসবুক পেজ আছে, একটা ভালো ফেসবুক পেজ খুলতে হবে। আপনাকে এগুলো আগে থেকে তৈরি করতে হবে, কখনোই আপনি কাজ করতে গিয়ে তৈরি করতে পারবেন না। আপনাকে একটা ইনস্টাগ্রাম আইডি থাকতে হবে যেটাতে ভালো ফলোয়ার আছে, আপনার একটা পিন্টারেস্টে অ্যাকাউন্ট থাকতে হবে যেখানে ভালো অডিয়েন্স আছে, আপনার একটা লিঙ্কডইন আইডি থাকতে হবে যেখানে ভালো অডিয়েন্স আছে, আপনার কোরাতে একটা ফ্যান বেস থাকতে হবে, আপনার কোরাতে পোস্ট করলে যেন রিচ হয় সেই বিষয়টা আপনাকে রাখতে হবে। ঠিক আছে, এই ধরনের আপনাকে কিছু সোশ্যাল সাইটের মধ্যে যে কন্টেন্ট গুলো দিবেন, ধরেন এই কন্টেন্টটা আপনি দিলেন, আপনার ফেসবুকে ভালো পেজ আছে, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, লিঙ্কডইন, কোরাতে ভালো আছে। আপনি যদি একটা কন্টেন্ট শেয়ার করেন আপনি এখান থেকে অ্যাভারেজ 200 করে ভিজিটর পাবেন। টুইটারও আছে, এখানে টুইটারটা অ্যাড করেছি। 200 করে আপনি ইজিলি ভিজিটর পাবেন, 200 করে। আমি বাদ দিলাম, আমি 100 ভিজিটর করলাম। আপনি যদি পার পোস্টে 100 ভিজিটর পাবেন যদি সবগুলোতে পোস্ট করেন। এটা ইজিলি পাবেন, চোখ বন্ধ করে পাবেন। এখানে আসলে কোনো মেকানিক্যাল বা জাদুর কিছু নাই, এটা ইজিলি পাওয়ার কথা। 50টা কন্টেন্ট যদি আপনি শেয়ার করেন তাহলে সেক্ষেত্রে আপনার পাওয়ার কথা কত? 5,000 ট্রাফিক কিন্তু আপনি পেয়ে যাবেন। এটা হচ্ছে 1 মাসের কাজ। এগুলো আগে থেকে তৈরি করে রাখতে হবে, কাজ করার পরে তৈরি করলে হবে না।
কাজ করতে করতে আপনি এখন যে শিখতেছেন, আপনি ফেসবুকে আপনাকে শেখানো হয়েছে না, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, রেডিট, টুইটার পড়া আপনাকে শেখানো হয়েছে না, এগুলো আগে থেকে আপনাকে তৈরি করে রাখতে হবে, এগুলো আপনাকে রেডি করে রাখতে হবে। রেডি করে রেখে পোস্ট করবেন আর শেয়ার করবেন না। ভাই আমি কি এখানে আপনারা রেডিটটা আমি লিখলাম, রেডিটের মধ্যে কার্মা বাড়ায় রাখবেন। রেডিটে আমি 2 দিন যখন প্যারা দিছিলাম সবাইকে, যখন বিকালের বেঁচে আমি আপনাদের বেঁচে প্যারা দিই নাই, আমি বিকালের বেঁচে কিন্তু রাগ করে একদিন ক্লাসও করাই নাই। আমি বলছিলাম আমি ততদিন পর্যন্ত ক্লাস করবো না যতদিন পর্যন্ত রেডিটে আপনারা কিছু কার্মা করতে পারবেন না। আপনি বিশ্বাস করবেন, একদিনের মধ্যে প্রত্যেকটা স্টুডেন্ট 200-300 করে কার্মা করে ফেলছে। মানে আমি আমার লাইফে কোনো ক্লাসে এত বকা দিই নাই। আমি একটু টাইট দিই, কিন্তু আমার লাইফে কখনো আমি এরকম খারাপ বিহেভ করি নাই। ওই দিন ওই ক্লাসটাতে প্রচুর প্যারা দিছি এবং প্রচুর খারাপ বিহেভ করছি। স্টুডেন্টদেরকে এত প্যারা আমি কখনো দিইনি। আমি ক্লাসে বসিয়ে লাইভ ক্লাস কাজ করিয়েছি এবং যে ব্যক্তি কম করেছে সেও 100 কার্মা করে ফেলছে। মানে এত প্যারা দিছি তাদেরকে। দ্যাট মিনস আমার প্রশিক্ষণার্থীরা চাইলে কিন্তু পারে, কিন্তু ওরা আসলে এটাকে সিরিয়াসলি নেয় না। যখন বকা দিছি, ক্লাসের মধ্যে বসিয়ে করাইছি, ক্লাস বন্ধ করে দিছি, তখন দেখলাম যে তারা খুব ভালো কার্মা ইউজ করছে। আমি তো যাকে সবচেয়ে বেশি ভয় পাইছি, যার কাজ একটু কম হয়, প্রণয় চন্দ্র দে, সেই প্রণয় চন্দ্র দেহ 193 কার্মা করে ফেলছে এক প্যারাই। বুঝতে পারছেন? এগুলো একদম ইজিয়েস্ট প্রসেস। আপনারা একটু বলেন, আপনারা যারা টুকটাক বুঝেন, এই কয়েকটা প্ল্যাটফর্মে শেয়ার করলে একটা পোস্টে 100 ভিজিটর পাই না? পাই কিনা বলেন, আপনারা বলেন। ইয়েস স্যার, অবশ্যই স্যার, অবশ্যই পায়, খুবই ইজি। 6 নম্বর মেথডে যদি আমি যাই, 6 নম্বর মেথডটা দেখেন। ধরেন আমরা আগে থেকেই কিছু এডুসাইট খুঁজে বের করলাম, যে এডুসাইট গুলোতে অটো পোস্ট অ্যাপ্রুভ করে। এরকম এডুসাইট পাওয়া যায় না, 15টা পাওয়া যাবে না? 15টা এডুসাইট পাওয়া যাবে কিনা যেখানে অটো অ্যাপ্রুভ করে? হ্যাঁ জি, শুনতে পাচ্ছেন? 15টা এডুসাইট খুঁজে বের করা যাবে কিনা যেখানে অটো কমেন্ট অ্যাপ্রুভ করে? জি স্যার, চেষ্টা করলে স্যার পাওয়া যাবে স্যার, ইনশাআল্লাহ স্যার। তো আমরা এর আগে চেষ্টা করেছিলাম, আমরা অনেকগুলো ক্লাসের মধ্যেই পেয়েছিলাম পেয়েছিলাম আপনার অটো অ্যাপ্রুভ করে। এরপরে ওয়েব 2.0 5টা পাওয়া যাবে কিনা যেটাতে অ্যাপ্রুভাল নেওয়া যাবে? এগুলো খুবই ইজি, 5টা ইজিলি নেওয়া যাবে। 5টা ফোরাম বের করা যাবে, এখানে পোস্ট করা যাবে। 5টা গ্যাস পোস্টিং করতে হবে, 5টা ডাইরেক্টরি সাবমিশন করতে হবে, 5টা সোশ্যাল বুক মার্কেটিং করতে হবে। ঠিক আছে? আপনি এভাবে যদি করেন, তাহলে আপনি যদি চিন্তা করেন টোটাল কত হয় দেখেন তো। এখানে 15, এখানে 5, এখানে হচ্ছে কত 5, তাহলে এখানে হচ্ছে 20, এখানে হচ্ছে 10, 30, 40টা হয় না? চল্লিশটা হচ্ছে ডিফারেন্ট ডোমেন। তাহলে 15টা এডুসাইটের সাথে কি ওয়েব 2.0 মিলবে? ওয়েব 2.0 এর সাথে কি ফোরাম মিলবে? দেখেন এগুলো সবগুলো ডিফারেন্ট সাইট না? জি স্যার, সব ডিফারেন্ট স্যার। তাহলে সাইট কয়টা হয়ে গেল? 40টা। 40টা রেফারেল সাইট হয়ে গেল। এবার একটা সাইটে যদি আমি 2-3টা করে ডোমেন করি, ব্যাকলিংক করি, হবে না? একটা সাইটে 2-3টা ব্যাকলিংক করা যায় না? আপনারা বলেন, আমি কম ধরতেছি, 40টা সাইট করে পারি না। দুইটা হবে স্যার। 2টা করে যদি ব্যাকলিংক ধরি তাহলে কয়টা ব্যাকলিংক হয়? 80টা। রেফারেল ডোমেন হবে 40, ব্যাকলিংক হবে কত? 80। বুঝছেন? রেফারেল ডোমেন 40, ব্যাকলিংক হচ্ছে 80। 80টা ব্যাকলিংক আপনি করলেন। সোশ্যাল শেয়ারিং করলেন, আপনি প্রচুর সোশ্যাল শেয়ারিং করলেন, এখান থেকে 5000 কি আসলো আপনার? 5000, এটাকে আমি খুব বেশি বললাম কিনা আপনারা ভেবে বলবেন আমাকে। তাহলে আমার মান্থলি ভিজিটর হচ্ছে কত? 5000। আচ্ছা, এবার আমাকে বলেন, এই যে আপনি 80টা ব্যাকলিংক করলেন, এখান থেকে কি ভিজিটর আসবে নাকি আসবে না? অবশ্যই আসবে স্যার। আসবে স্যার। আমি এখান থেকে 1000 ধরে নেই, এটা খুবই কম ধরলাম, তাও আমি 1000 ধরলাম। তাহলে এখানে ভিজিটর আসলে টোটাল কত? 6000। আপনার কাছে আছে কত? 6000 ভিজিটর। 6000 ভিজিটরের পেজ ভিউ কত হতে পারে? পেজ ভিউ আর ভিজিটর দুইটার মধ্যে পার্থক্য আছে। ধরুন আমি, মিনার এবং রুবেল ভাই 3 জনে একটা ওয়েবসাইট ভিজিট করতে গেলাম, 3 জন। তাহলে আমরা কয়জন ভিজিটর হইলাম? 3 জন। মিনার গিয়ে আপনার 3টে পেজ করে ফেলছে, মিনার একাই 3টে পেজ করে ফেলছে। রুবেল ভাই উনি কোনো পেজে পড়েন নাই, যে প্রথমে যে পেজটা অন করতেন সেই পেজটাই পড়ছে, আর কোনো পেজে পড়েন নাই।
আমিও একটা পেজে পড়লাম রুবেল ভাইয়ের মতো, অন্য কোনো পেজ পড়লাম না। আমি একটা পেজ পড়লাম, রুবেল ভাই একটা পেজ পড়লো, কারণ আমরা যে পেজটাতে ভিজিট করছি শুধু ওই পেজটাই পড়ছি, বাকি পেজগুলো পড়ে না। মিনার কয়টা পড়লো? 3টা। তাহলে টোটাল কয়টা হলো? স্যার 5টা। 5টা। তাহলে ভিজিটর 3, পেজ ভিউ 5। 5। ক্লিয়ার? পেয়েছেন? কোনো ডাউট আছে নাকি? নো স্যার, ক্লিয়ার। ওকে, তাহলে আমি যদি এখানে চিন্তা করি, তাহলে ভিজিটর যদি 6,000 হয়, পেজ ভিউ কত হবে? পেজ ভিউ 10,000 হবে কমপক্ষে। তাহলে আমরা একটু হিসাব রাখবো। আমার হচ্ছে কি পেজ ভিউ 10,000, ভিজিটর 6,000, আমি এটাকে কেটে দিলাম। ওকে, রেফারেল ডোমেন কত? 40। 40। ব্যাকলিংকস কত? 80। 80। 80। ডোমেন এজ 1 মান্থ। ওকে, ডোমেন এজ হচ্ছে কত? 1 মান্থ, এক মাস। আমরা এটা 1 মাসের কাজ। কি কি করা আছে? ফুল অন পেজ করা আছে, ফুল অন পেজ করা আছে না? আমাকে ফুল অন পেজে করে দিচ্ছি, তাদেরকে ফুল অন পেজ করে দিচ্ছি না? ইয়েস স্যার, ফুল এন্ড অন পেজ। কন্টেন্ট কয়টা? 50। 50টা। 50টা কন্টেন্ট দিয়ে আবেদন করলেই সাথে সাথে অ্যাডসেন্স দিয়ে দেবে। ওকে, এটা হচ্ছে আমাদের ডিটেলস। এখন এই কষ্টটুকু আপনি করলেন, এই কষ্টটুকু করার সাথে সাথে একটা ডোমেন কিনলে আপনার $2 বেশি খরচ হবে না। XYZ ডোমেন কি $2 লাগে বলেন? লাগে না। .com হলে ভালো, .com ডোমেন হলে একটু সেল করলে একটু প্রাইস বেশি পাওয়া যায়। একটা .com ডোমেন $10 ধরেন, $10 প্লাস যে হোস্টিং এ রাখবেন, হোস্টিং প্রাইস সর্বোচ্চ 1,000 টাকা, তাও $10 ধরলাম। তাহলে আপনার খরচ হলো $20। ক্লিয়ার? এবার আসি, আমরা এখান থেকে যা কিছু আছে সবকিছু এখান থেকে আমরা কেটে দিই। এখানে লিখবো জিনিস কি ছিল। এটা হচ্ছে আমার ওয়েবসাইটের ডিটেলস। আমার ওয়েবসাইটের ডোমেনও আছে, হোস্টিংও আছে। তবে সেল করার ক্ষেত্রে শুধু ডোমেনটাকেই আমরা কি করব? দিব, হোস্টিংটা দিব না, শুধু ডোমেনটাই তাকে দিব। এখন ডোমেনটা তাকে দিলে এটার দাম $10 পড়তেছে। ডোমেনটাকে আমি কি করবো? আমার এখান থেকে ধরেন আমারটা আছে, আমার ডোমেনটা আছে, আমি একটু ভাগ ভাগ করে লিখে এটা, তাহলে আমি আপনাদের বুঝতে সুবিধা। ডোমেনটা আমি কিনছি নেমটিপ থেকে, ধরেন আমি লিখে রাখি, ডোমেনটা আমি নেমটিপ থেকে কিনছি $10 দিয়ে। ধরেন $10 প্রথম বছর কখনোই পড়বে না, $5-6 বেশি পড়বে না .com। আমি হোস্টিং কিনছি মনে করেন গডিরে থেকে, $10 দিয়ে। ডোমেন কিনলাম আমি কত দিয়ে? $10 দিয়ে। হোস্টিং কিনলাম $10 দিয়ে। বায়ার যখন কেউ যখন আমার কাছ থেকে কিনতে চাইবে, তাকে বলবো হোস্টিং কি করব? ট্রান্সফার করব। হোস্টিং তো দেওয়া যাবে, তাকে তো হোস্টিং আমি দিব না, হোস্টিং কি করে দেবো? ট্রান্সফার করে দেবো। মানে আমার হোস্টিং এ যা আছে সে যদি আমার কাছ থেকে কিনে ফেলে, আমি তার হোস্টিং এ ট্রান্সফার করে দেবো। ধরুন তার হোস্টিং না হচ্ছে কি এবিসি হোস্টিং, এটা আমার কিন্তু হোস্টিং অলরেডি আছে। হ্যাঁ, এবিসি হোস্টিং। আমি গডিডি থেকে, সে যদি আমার কাছ থেকে কিনে, আমি গডিডি থেকে ট্রান্সফার করে দেবো হোস্টিংটাকে। হোস্টিংটা চলে যাবে কার কাছে? এবিসির কাছে। তাহলে আমার হোস্টিংটা আবার কি হলো? ব্ল্যাঙ্ক হয়ে গেল না? আমি চাইলে কি পরের মাসে আবার আরেকটা ওয়েবসাইট রাখতে পারবো না? পারবো কিনা? ইয়েস জি স্যার, পারবো। তাহলে আমার আলটিমেটলি হোস্টিং কত খরচ হচ্ছে? $10 নাকি $1? $10 খরচ হচ্ছে। কিন্তু আসলে আমি তো রাখলাম 1 মাস, তাহলে আমার হোস্টিং এ আলটিমেটলি খরচ হচ্ছে $1। ক্লিয়ার হচ্ছে কথাটা? ডোমেনটা তাকে আমি দিব, কিন্তু আমার হোস্টিং এ ডোমেনটা থাকবে নেমচিপে। সে যদি বলে তোমার হোস্টিং এ আমাকে অ্যাক্সেস দাও, আমি তাকে অ্যাক্সেস দিব না। হোস্টিংটা আমার এখান থেকে থাকবে, তাকে প্রতি বছর এটা কি করতে হবে? আমার কাছ থেকে রেনু করে নিতে হবে। আর সে যদি বলে না আমি তোমার কাছ থেকে রেনু করবো না, আমি এটা কি করবো? ট্রান্সফার করবো। তাকে আমি বলবো ঠিক আছে তুমি ট্রান্সফার করবে, ঠিক আছে আমাকে ট্রান্সফার ফি দাও। ট্রান্সফার ফি দিলে আপনি ট্রান্সফার করবেন। ট্রান্সফার ফিটা আপনি নেবেন না, আসলে
নেমচিপ থেকে যদি কোনো একটা ডোমেন বাই করার পরে সেটা যদি আপনি অন্য যে কোনো ডোমেন নিয়ে যান, তাহলে আপনাকে একটা ট্রান্সফার ফি দিতে হবে। নট অনলি নেমচিপ, ধরুন আপনি যে কোনো কোম্পানি থেকে একটা ডোমেন কিনছেন, সেই কোম্পানি থেকে যদি আপনি চেঞ্জ করে অন্য কোনো কোম্পানিতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা ট্রান্সফার ফি দিতে হয়। এটা ট্রান্সফার ফিটা যে কোম্পানি থেকে ট্রান্সফার নিয়ে যাবেন সেই কোম্পানিকে নিতে হয়। আমরা স্কুল থেকে যখন টিসি নিতে যাই, টিসির জন্য একটা ফি দিতে হয় না? জি স্যার। এটা অনেকটা এরকম। এটুকু ক্লিয়ার? এই যেখান থেকে এটুকু আলোচনা ক্লিয়ার কিনা? জি স্যার, ক্লিয়ার। ওকে, এবার আসি সেলিং এ আসি। সেলিং কিভাবে করব? আমি একটা সাইড দেখাচ্ছি, তার মানে এই নয় যে আপনি একটা সাইডেই করবেন সব কাজ। বলেন, কেউ কিছু বলছিলেন? স্যার গ্রুপে কি বাইরের স্টুডেন্ট দেখা যাইতেছে মনে হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওনাদের ট্রেনার, আমার কলিগ, ওনার একটু ইলেকট্রিসিটি প্রবলেম, ওনারা আমার ক্লাসে জয়েন করছে, ওনাদের ক্লাস করেন। ভালো করে খেয়াল করুন, আমি শুধু একটা সাইড দেখাচ্ছি, আপনাদেরকে অন্য বাকি সাইডগুলো খুঁজে বের করতে হবে। ওকে, ধরুন আমাদের সাইডটা কি নিয়েছিল, আপনি ভালোভাবে খেয়াল করেন, হেলথ নিয়ে, তাই তো? আমি হেলথ নিয়ে সার্চ করব, অলের জায়গায় আমি ওয়েবসাইট দেব। এখানের মধ্যে এত কিছু রাখবো না, অ্যান্ড্রয়েড অ্যাপ রাখবো না, ওএস রাখবো না, অ্যাপ দিয়ে রাখবো না। এখানের মধ্যে আমরা ক্যাটাগরিতে শুধু রাখবো কি, আমরা রাখবো কন্টেন্ট, ড্রপশিপিংও রাখবো না, কন্টেন্ট দিলাম, এই কন্টেন্ট ব্লক দিলাম আর কি। ঠিক আছে, এবার যদি আমরা দেখি এটা স্পন্সর একটা ব্লক, এটা স্পন্সর ব্লক, এটা মানে সে অ্যাড দিয়ে এখানে আসছে আর কি। আমরা অ্যাডটাকে স্কিপ করে যাব। আমরা যদি দেখি এই ওয়েবসাইটটা সেল হচ্ছে, সেলিং প্রাইস দেওয়া হয়েছে $2,60,000, সেলিং প্রাইস দেওয়া হয়েছে এডিটর চয়েস থেকে। এটা দেখেন, এটা প্রিমিয়াম ড্রিপ নাকি এই টাইপের কিছু একটা। দেখি এর সাইডের কি কি বিশেষত্ব আছে আমরা একটু দেখি। সাইটের আসলে কোয়ালিটিটা কি আমরা একটু দেখার চেষ্টা করবো। অনলি মার্কেট প্লেস ধরে বসে থাকবেন না ভাই, জানার জগৎটা অনেক বড়, আপনাকে এটা থেকে একটু বের হয়ে আসতে হবে। স্যার এখানে স্যার ডিএপিএস এর কোনো ফ্যাক্ট হবে না স্যার? স্কোরিংটা তো হ্যাঁ, আমাকে এখানে স্কোরটা দিতে হবে, আমার স্কোরটা দিতে হবে, ওয়েবসাইটের স্কোরটা দিতে হবে, যে আমার ওয়েবসাইটের স্কোরটা কত। আসলে এখানে স্কোর হচ্ছে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি রেফারেল, ডোমেন আর ব্যাকলিংক। আপনি দেখলেই বুঝবেন, আমি ডিটেইলসটা তো দেখাবো। দেখেন এটার দাম দেওয়া হয়েছে এত টাকা, অলরেডি 39 জন এটা বিট করছে। আমরা আগে বিটিং প্রাইসটা দেখার আগে আমরা দেখে নিই আসলে এই ওয়েবসাইটের ইয়েটা কি। সাইটের বয়স হচ্ছে 6 বছর, দ্যাট মিনস এটা আসলে একটা প্লাস পয়েন্ট তার জন্য। আমরা তো ভাই এত টাকায় সেল করবো না, $2,00,000 সেল করবো আমরা, বলেন পসিবল না। এখানে আরো অনেকগুলো ডিটেলস আছে, সাইট ইনফো, কমেন্টস, স্টেটমেন্ট, কি অ্যাটাচমেন্ট কি কি দেবে, সেলার নোটস, ফাইন্যান্সিয়াল, ট্রাফিক, সবগুলো এখানে দেওয়া আছে। একটাতে মান্থলি প্রফিট হয় $7,242, মান্থলি প্রফিট হয়, নেট প্রফিট। নেট প্রফিটটা আসলে মেনটেন করা হয় আপনার ওয়েবসাইট ট্রাফিকের উপর বেস করে। দেখবেন অনেক অনেক ওয়েবসাইট আছে যারা কিন্তু নেট প্রফিট দিয়ে দেয়, যে ওয়েবসাইটের নেট প্রফিট কেমন হতে পারে। আপনি যদি কোন একটা ডোমেনকে আরএফসি লিখে এন্টার দেন, দেখবেন আরএফসি আপনাকে বলে দেয় কিন্তু এই ওয়েবসাইটের নেট প্রফিট কত, এটা ওয়েবসাইটের ভ্যালু কত। আপনার একটা জায়গা আছে, আপনি বিক্রি করেন আর না করেন, ওই জায়গাটাতে ভ্যালু থাকবে, তাই না? ঠিক ওয়েবসাইটটার নেট প্রফিট হচ্ছে কত পার মান্থ, $7,242। ওকে, ওয়েবসাইটের ট্রাফিক কেমন দেখেন, ওয়েবসাইটের মান্থলি পেজ ভিউ হচ্ছে 1,98,000। পেজ ভিউটা দেখবো না, ভিজিটর দেখি, 1,45,000 তার ভিজিটর। আর এটার জন্য এখান থেকে সে এত টাকা প্রফিট করতেছে। ঠিক আছে, এটা কন্টেন্ট হচ্ছে তার, সেখানে কন্টেন্ট বেস। এর অনেক ধরনের ওয়েবসাইট হতে পারে, এটা ই কমার্স ওয়েবসাইট হতে পারে, প্রোডাক্ট ওয়েবসাইট হতে পারে, ড্রপ শিপিং ওয়েবসাইট হতে পারে। এটা কন্টেন্ট বেস ওয়েবসাইট, যেটা আমরা যে যার কথা বলছি, আমাদের একটা কন্টেন্ট বেস ওয়েবসাইট। এরপরে দেখেন ফাইন্যান্সিয়াল, গ্রস রেভিনিউ, এটা রেভিনিউটা এখানে দেখানো হয়েছে, যেটা একটু আগে দেখানো হয়েছে, যেটা রেভিনিউটা আসলে কেমন, মানে আস্তে আস্তে বাড়তেছে কমতে দেখতেছেন। এখানে একটা চার্ট দেওয়া আছে, 2019 সালের সেপ্টেম্বর থেকে শুরু করে জুলাই পর্যন্ত একটা লেয়ার দেওয়া আছে। ইনডিপ ট্রাফিক অ্যানালিটিক্স, রেফারেল ডোমেন, এখানে কয়টা ডোমেনকে রেফার করা আছে, এখানে
71টা ডোমেইনকে রেফার করা আছে। আমাদের কয়টা করা আছে? আমাদেরটা কই গেল? আমাদেরটা কত করা আছে? 40। ওর কত করা আছে? 771টা। ওর ট্রাফিক হচ্ছে 5,500। টোটাল কিওয়ার্ড হচ্ছে 1.5 লক্ষ কিওয়ার্ড আছে তার। এটা এমনি বেড়ে যাবে, এটা কিন্তু চিন্তা করতে পারে। অথরিটি স্কোর মানে স্যামরেশ অথরিটি স্কোর বলে, এস বলে। আমরা তো আসলে স্যামরেশ ইউজ করি না। আর ও এদের সাথে স্যামরেশের চুক্তি আছে। আপনি যখন সাইট দিবেন এটা অটোমেটিক এখানে কি হয়ে যাবে, চেক হয়ে যাবে। এরপর হচ্ছে ট্রাফিক, মান্থলি ট্রাফিকটা এখানে দেখানো হচ্ছে। কোনো সময় মান্থলি 2.5 লক্ষ ট্রাফিকও ছিল, মানে অ্যাভারেজ দেখা যায় কি 2 লক্ষের আশেপাশে ট্রাফিকগুলো থাকে। এখানে মাস বাই মাস ট্রাফিকের একটা তালিকা দেওয়া হয়েছে। আগস্ট 2020 ট্রাফিক কত ছিল? ইউনিট ট্রাফিক ছিল 1.5 লক্ষ, পেজ ভিউ ছিল এখানে প্রায় 2 লক্ষ। এবার ট্রাফিকে তার একটা দেওয়া আছে, এখানে বাউন্স রেট দেওয়া আছে, যেটা আসলে একটু বেশি। তবে বাউন্স রেটের সাথে র্যাঙ্কিং এর কোনো আসলে সম্পর্ক নেই। বাউন্স রেট থেকে আসলে বোঝা যায় যে ট্রাফিক একটা পোস্ট থেকে আরেকটা পোস্টে কেন যায়। বাউন্স রেটটা আমি আবার একটু বুঝিয়ে দিচ্ছি। ধরুন আমরা 10 জন একটা এই ওয়েবসাইট, যেকোনো একটা ওয়েবসাইট ভিজিট করলাম, 10 জন, তার মধ্যে 3 জন ব্যক্তি এই পেজটাতে সে ভিজিট করেছে প্রথমে, সেই পেজ ব্যতীত অন্য পোস্টও করছে 3 জন ব্যক্তি। বাকি 7 জন শুধুমাত্র যে লিঙ্কে ক্লিক করেছে ওই লিঙ্ক থেকে পড়ে সে বের হয়ে চলে আসছে। তাহলে আমি বলবো 10 জনের মধ্যে যদি 3 জন হয়, 100 জনের মধ্যে কতজন হবে? 30 জন। তার মানে 100 জনের মধ্যে 30 জন ব্যক্তি, আমি তো 100 জন ধরে, যারা 100 জনের মধ্যে 30 জন ব্যক্তি এই পোস্টটাকে, সেকেন্ড পোস্টটাকে পড়ছে, আর বাকিরা পড়ে নাই। তাহলে 70% ব্যক্তি কি পড়ছে এখানে? আগে 70% ব্যক্তি কিন্তু পড়ে নাই, সেজন্য আমরা বলবো এখানে বাউন্স রেট হচ্ছে 70%। আমার কথা বুঝতে পারছেন? কথা কি বুঝতে পারছেন? জি স্যার। সবাই বুঝতে পারছেন? আমি আবার বলতেছি, ধরুন 100 জন ব্যক্তির মধ্যে যদি 5 জন ব্যক্তি, 100 জন ব্যক্তি আপনার ওয়েবসাইটে ভিজিট করছে, তবে 5 জন ব্যক্তি শুধুমাত্র অন্য পোস্টগুলো করছে। ধরুন আপনার ওয়েবসাইট, আমি যদি আরো একটু সহজ করে বলি, আপনার ওয়েবসাইট, ইউর ওয়েবসাইট আমি লিখি, yoursite.com, এটা আপনার ওয়েবসাইট। এখানে 100 জন ব্যক্তি ভিজিট করবে। আপনার ওয়েবসাইটে 2টা পেজ আছে, শুধু 2টা পেজ, ধরুন ফর এক্সাম্পলের জন্য বলছি, 2টা পেজ আছে। 100 জন ব্যক্তির মধ্যে 30 জন ব্যক্তি 2টা পেজ, মানে একের অধিক পেজ পড়ছে। 2টা পেজ না, 3টা পেজে আছে। ধরুন পেজগুলোর নাম আমি দিয়ে দিচ্ছি। একটা পেজের নাম এ, একটা পেজের নাম বি, একটা পেজের নাম সি, 3টা পেজ আছে আপনার। সেখান থেকে 30 জন ব্যক্তি, কোন ব্যক্তি আপনার, ধরুন আমরা যে একটা এই আপনার ওয়েবসাইটটার মধ্যে আমরা একটা পেজ আগে ভিজিট করি, ধরুন আপনার ওয়েবসাইটটার মধ্যে 4টা পেজ ধরি, 3টা পেজ ছিল বোঝা যাবে না, 4টা পেজ ধরি। এই 100 জন ব্যক্তি মধ্যে 30 জন 70 জন ব্যক্তি, 70 জন ধরি এখানে, 70 জন ব্যক্তি আছেন যারা কেউ এ বেস করছেন, কেউ বি বেস করছেন, কেউ সি এর পেজটা পড়ছেন, কেউ ডি এর পেজটা পড়ছেন। দ্যাট মিনস শুধুমাত্র একটা পেজে পড়ছেন, উনি একাধিক পেজ পড়েন নাই। আর 30 জন ব্যক্তি আছেন যারা এ আর বি পড়ছে, অথবা এ আর সি পড়ছে, অথবা বি আর সি পড়ছে, অথবা ডি আর এ পড়ছে, অথবা এ বি সি ডি চারটাই পড়ছে, অথবা সি ডি পড়ছে, অথবা সি বি পড়ছে। দ্যাট মিনস তারা একাধিক পেজ পড়ছে। 30 জন ব্যক্তি একাধিক পেজ পড়ছে। আর 70 জন ব্যক্তি আছেন যারা শুধুমাত্র একটি পেজ রিড করেছেন, একটি ওয়েবসাইট থেকে একটি পেজে রিড করেছেন। আর 70 জন ব্যক্তি কিন্তু শুধু একটা পেজ পড়ছে, 70 জন ব্যক্তি কিন্তু একাধিক পেজ পড়েন নাই। ভিজিটরদের মধ্যে যদি একাধিক পেজ, যত পার্সেন্ট ব্যক্তি একাধিক পেজ পড়বে না, তত পার্সেন্টকে মূলত বলা হবে বাউন্স রেট। তাহলে আমরা যদি ওনার বাউন্স রেটটা দেখি, তাহলে 100 জনের মধ্যে ওনার মধ্যে মাত্র 22 জন ব্যক্তি আছেন। 100 জনের মধ্যে প্রতি 100 জন ভিজিটরে 22 জন ব্যক্তি উনি এমন পান যারা আসলে একাধিক পেজ পড়ে। আর 78% ভিজিটর শুধুমাত্র একটা পেজ থেকে ব্যাক করে। আমার কথা কি এবার বুঝতে পারছেন ক্লিয়ারলি? জি স্যার, ক্লিয়ার। ওকে, সবাই বুঝতে পারছেন তো ভালো করে? এভারেজ সেশন ডিউরেশন হচ্ছে 1 মিনিট 10 সেকেন্ড, আর এভারেজ পেজ হচ্ছে কি প্রায় এভারেজ 2টা পেজের মতো, দুইটার মধ্যে পেজ ভিউ করে যারা আসলে বাকি অংশটুকু আছে। এখন ট্রাফিকটা কোত্থেকে আসছে আপনি যদি একটু খেয়াল করেন, এখানে সোশ্যাল ট্রাফিক কিন্তু এখানে আসতেছে কি অর্গানিক ট্রাফিক, মানে হচ্ছে সার্চ, এটা আসতেছে সার্চ থেকে।
গুগল থেকে। আমি আপনাদেরকে বলেছিলাম কেন ডিজিটাল মার্কেটারদের গুরুত্ব ডে বাই ডে বাড়তেছে, কেন ডিজিটাল মার্কেটারদেরকে আসলে আসলে এত কদর করা হয়। কারণ আপনি যদি দেখেন এই ওয়েবসাইটটার 94% ভিজিটর আসতেছে সার্চ ইঞ্জিন থেকে। আর সার্চ ইঞ্জিন থেকে ভিজিটর তখনই আসবে যখন আপনার কিওয়ার্ড গুলো র্যাঙ্ক করবে, তাই না? কিওয়ার্ড র্যাঙ্ক না করলে কি আসবে? সার্চ ইঞ্জিন থেকে আসে 94%, ডিরেক্ট বা এই ওয়েবসাইটের নাম মনে রেখে আসছে 5.2%, সোশ্যাল মিডিয়া থেকে আসছে 0.4%, রেফারেল থেকে আসছে, রেফারেল বলতে বোঝানো হচ্ছে আপনি যে ব্যাকলিঙ্ক গুলো করেছেন সেই ব্যাকলিঙ্কের উপর ক্লিক করে আসছে। ব্যাকলিঙ্কের উপর ক্লিক করে আসার সম্ভাবনাটা কিন্তু কম, মাত্র 4%, 0.4%। আর সেখান থেকে সার্চ ইঞ্জিন র্যাঙ্ক করে আসার সম্ভাবনাটা একটু বেশি। আর আদার সোর্স থেকে আসছে 23%, যেটা আসলে করা যায় না। এটা আদার সোর্স বলতে এখানে বোঝানো হয় ইমেল মার্কেটিং হতে পারে, অন্যান্য আরো বেশ কিছু জিনিস এখানে জড়িত থাকে। টপ কান্ট্রিজ গুলোর মধ্যে যদি একটু খেয়াল করেন, ইউনাইটেড স্টেট থেকে এই পরিমাণ ভিজিটর, মানে কান্ট্রি বেস ভিজিটর গুলো দেওয়া আছে। ফাইন্যান্সিয়াল একটা রিপোর্ট এখানে দেওয়া আছে, গ্রোস নেট প্রফিটটা এখানে দেওয়া আছে। আপনি যদি চান যে আরো কিছু কি কি বায়ার এখানে কি কি অ্যাটাচমেন্ট করবে সেটা দেখতে যাচ্ছেন, তাহলে বায়ার এখানে বলে দিচ্ছে অ্যাটাচমেন্ট, প্রফিট অন লস স্টেটমেন্ট গুলো এখানে বায়ার অ্যাড করে দিচ্ছে। তাহলে আপনি এখান থেকে সাইট একটি ইনফো পাবেন। সাইটটা 2014 সালে খোলা হয়েছে, হ্যাঁ, রেজিস্টার করা হয়েছে নেমচিপ থেকে, ডোমেনটা রেজিস্টার করা নেমচিপ থেকে 26 সেপ্টেম্বর 2014 সালে কিন্তু এটা করা হয়েছে। এখানে অনেকে কমেন্ট করছে, কমেন্ট করে করে এটা বলছে আর কি, এক একজন এক একটা আসলে প্রপোজাল দিচ্ছে। তা আমরা একটু দেখে নিই এই সাইটটা আসলে যে গ্রোথ রেটটা দেওয়া হয়েছে, এই সাইটটার প্রাইস উনি দিয়েছে $2,60,000। এটাতে 39 জন ব্যক্তি বিট করেছে। তারা আসলে কত ডলারে বিট করেছে আমরা একটু দেখবো। এটা আসলে নিলাম হয়, এখানে নিলামে হলে এই যে ধরুন কেউ একজন দিল যে না আমি এটা $1, আপনি $1 চাইলে বিট করতে পারেন, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন? এখানে বিডার 1 যে প্রথম বিট করেছে, বিডার 1 বলছে আমি $2,60,000 তুমি যেটা চাইছো সেটাই দিব। দেখেন 3 দিন আগে। এখানে এরপর আরেকজন বিডার, সেম বিডার আবার বিট করছে। প্রথমে বিট করছিল সে কত, $2,50,000। পরে সে চিন্তা করলো যে না আমি একটু করে বাড়িয়ে দেই, পরে আবার কি বাড়িয়ে দিল, $2,60,000 সে করে দিল। এরপরে আরেকজন বললো যে আমি $2,31,000 এটা দিব। একজন বললো আমি $2,30,000 দিব। একজন বললো আমি $2,22,000 দিব, $2,21,000 দিব। দেখতেছেন? আরো কিছু বিডার আছে, অনেকে তো একাধিকবার করছেন তো এই জন্য দেখায় নেই আর কি। সবাইটা দেখাইছে, এখানে 39টা আছে, আপনি বলুন তো 39টা করে মাথায় ঢুকতেছে। ওয়েবসাইট গুলো তৈরি করে সেল করে দিচ্ছে। এবার আমি একটু কম সস্তায় যাই, এখানে যদি ধরি এই ওয়েবসাইট গুলো দেখে আমাদের সাথে মেলানোর চেষ্টা করি, আমরা কি আমাদের সাথে মিলাতে পারি কিনা। এটা পার মান্থ $220 এদের প্রফিট হয়। আচ্ছা, আমাদেরটা নেট প্রফিট কত আমি আপনাকে বের করে দিচ্ছি। নেট প্রফিটটা খুব ইজিলি বের করা যায়। আমাদের যে কন্টেন্ট আছে এই কন্টেন্টের এভারেজ সিপিসি $1 থেকে $2 ইজিলি হবে। তো $1 থেকে $2 যদি ইজিলি হয়, তাহলে আমি যদি এভাবে করে চিন্তা করি, আমার 1000 ভিউতে আমার ইজিলি এখানে $3 তো $3 থেকে $4 আসবে, $4 ইজিলি আসবে 1000 ভিউতে। তো $4 যদি ইজিলি আসে, আমার টোটাল ভিউ কত? এদিকে হচ্ছে আমার টোটাল হচ্ছে, এখানে হচ্ছে আপনার 6000, এটা 10,000 ধরি, তাহলে 10,000 কত আসে? $40 হচ্ছে নেট প্রফিট। আমি একটা বের করলাম আর কি। এটা আরএস দিয়ে বের করতে পারলে এটা আরো ইজিলি ভালো বোঝা যাবে। আরএস দিয়ে বা কোনোটা সাইটে বের করতে পারলে আরো ভালো বোঝা যাবে। এখানে দেখেন ওনার ওয়েবসাইটটা হচ্ছে ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্মে করা হয়েছে। 9 মাস হচ্ছে এটার বয়স। এটা $220 করে প্রতি মাসে একটা আর্নিং রিপোর্ট এখানে দেখানো হয়েছে। ট্রাফিক আসতেছে কত, এখানে ট্রাফিক কত দেখতেছেন? আমি যেটা দিলাম এটা আসলে বেশি দিন নাই, কিন্তু এখানে ট্রাফিক হচ্ছে কত, 19,000 আছে, 1900 ট্রাফিক। আমাদের ট্রাফিক কত, 6,000। বলেন আমরা তাদের চেয়ে বেশি ইনকাম, সেল বেশি করার কথা না, হাই প্রাইসে সেল করার কথা না। পেজ ভিউ কত দেখছেন এখানে? আমাদের পেজ ভিউ আমি দিলাম 10,000, বাদ দেন 6,000 ভিজিট হয়, 6,000 পেজ ভিউ ধরেন, তারপর তার চেয়ে তো বেশি আছে। এরপরে রেফারেল ডোমেন, এখানে রেফারেল ডোমেন একটু বেশি, কত, 381। দ্যাট মিনস 300টা ডিফারেন্ট ডোমেনের মধ্যে এরা কি করছে, ব্যাকলিং করেছে। কয়টা ব্যাকলিং করে? 1400টা। 300টা ডোমেন, 381টা ডোমেনের মধ্যে
1400টা ব্যাকলিং করছে, টোটাল কিওয়ার্ড 10,000। কিওয়ার্ড বাড়াতে হবে, কিওয়ার্ড যত বাড়াবেন তত লাভ। ট্রাফিকটা দেখেন, ট্রাফিকটা কিন্তু গ্রো করতেছে। ওই সময় ট্রাফিক আরো কম ছিল। মান্থলি ট্রাফিক রিপোর্টটা দেওয়া হয়েছে। ট্রাফিকটা কোথেকে আসতেছে, তার ডিরেক্ট সার্চ থেকে আসতেছে একটু বেশি, ডিরেক্ট আসতেছে এত, সোশ্যাল থেকে আসতেছে এত, ভিজিটর কোন দেশে সেটা দেখানো হয়েছে, ফাইন্যান্সিয়াল রিপোর্ট দেখানো হয়েছে। এ কত ডলার সেল করতেছে? $700 সেল করতেছে। আমরা চেক করি বাকি কন্ডিশনটা কি। ফার্স্ট বিডার হাইয়েস্ট রেট বর্তমানে $710 চাইছে, $710 বিট করছে। বাকিদের অবস্থা দেখেন, $1 বিট করছে না, দেখছেন? $10। আবার এখানে লেখা আছে কিন্তু যারা বিট করছে তাদের আসলে তারা কেমন খরচ করছে। এই যে বিডার 5, তার নামটা দেখাবে না, সে অলরেডি এখান থেকে $8,690 প্রোডাক্ট কিনছে, বুঝলেন? পাশে কিন্তু দেখাবে, এই কিন্তু নিউ, এও নিউ, এ $46,000 প্রোডাক্ট কিনছে। যে টপ বিডার সেও ধরেন আপনি, সে এখনো খরচ করে নাই। আমি যদি বাদ দেন এর কথা যদি চিন্তা করি, তাহলে তো $501 তার কি করলো, সে $501 বিট করলো। $501 কি বিট করলো না? আমি ওদের কথা বাদ দিলাম, $710 বা অন্যান্য জিনিসগুলো বাদ দিলাম। $501 নিয়ে তো আমি চিন্তা করতে পারি যে না, এই বিডারটা $501 বিট করছে, আমি একে চিন্তা করি। আমরা যে ওয়েবসাইটের একটা ইয়া করলাম, আমরা যে রিপোর্টটা দাঁড় করালাম একটা ওয়েবসাইটের, যে রিপোর্টটা দাঁড় করালাম, আপনার কি মনে হয় একটু আগে যে ওয়েবসাইটে দেখালাম, এ কি আমাদের চেয়ে স্টাবলিশ বেশি? না স্যার, আমাদের সাইটটা মনে হয় ওর চেয়ে অনেক বেটার। অনেক বেটার, অনেক। তাহলে একটা জিনিস নিয়ে পড়ে থাকার কোনো সুযোগ নাই। আমি কেন আপনাদেরকে ক্লাসের শুরুতে বলেছিলাম, যা শিখছেন, যা জানেন বর্তমান পর্যন্ত 3-4 মাসের নলেজে, এটুকু হচ্ছে চুনখুনি মাছের সমান। সত্যি বলছি, এগুলো আসলে চুনখুনি মাছের সমান। আমরা যে অনেক কিছু শিখে ফেলছেন, বিষয়টা কিন্তু তা না হয়। ওয়েব ডেভেলপার মিজান কই? ডেভেলপার মিজান কই? থাকে, প্রতিদিনই থাকে, চলো যায় না, থাকে না। আচ্ছা, যারা স্টুডেন্ট তাদের কাছে কথাগুলো একটু কড়া করা মনে হচ্ছে, আমি জানি, কারণ এটা আপনারা যেহেতু একদম বেসিক লেভেলের আছেন, এটা আপনাদের কাছে একটু শুনতে একটু কড়া মনে হতে পারে। যারা আগে থেকে বুঝছেন তাদের কাছে এটা কিন্তু কড়া মনে হবে না। আর যতগুলো কাজ আমি দেখালাম এখানে, একটা ব্যক্তি চাইলে কিন্তু 1 মাসে এই কাজগুলো কমপ্লিট করতে পারে। আপনি আরো ওয়েবসাইট ভিজিট করেন, আপনি আরো ডিটেলস পাবেন। আর এটা স্পন্সরশিপ, এটাকে স্পন্সর করে নিয়ে আসছে, উপরে নিয়ে আসছে। স্পন্সর করতে তার হয়তো বা কিছু টাকা খরচ হলো, অল্প স্বল্প কিছু টাকা খরচ হলো, স্পন্সর করে দিচ্ছে, এটা স্পন্সর করছে। স্পন্সর গুলো দ্রুত সেল হয়ে যায় আর কি। বিট করছে $10,000, এটাতে এখনো বিডিং আসে না, স্পন্সর করছে। এটা বেশি প্রাইস হলে একটু ইয়া হয় আর কি। আপনারটা এই যে ধরুন আপনি স্পন্সর করলেন না, আমি দিলাম, এখানে উনি স্পন্সর করেন, এটা কিন্তু হিউজ মানুষ ভিউ করে, কিন্তু দেখেন আপনি হিউজ মানুষ কিন্তু ভিউ করে। তো আমাদের যে ডিটেলসটা আছে, সেই ডিটেলসটা যদি একটা ওয়েবসাইট, যদি আমরা $300 প্রপোজাল দেই, একদম চোখ বন্ধ করে সেল হয়ে যাবে। দেখেন এটা ওনার কতজন দেখছে, বিট হয়তো বিট করে নাই, কারণ বিট করবে কেন, এটা দামে তো দিচ্ছে $1,00,000, বিট কেন করবে? এটা 2,444 জন মানুষ দেখে ফেলছে। এটা এই পোস্ট আমি যেভাবে দেখতেছি এভাবে করে তারা দেখছে, কারণ তারা দেখতেছে। যদি দেখে আপনি একটা ওয়েবসাইটকে প্রপোজাল দিলেন $300 বা $400, তাহলে আপনার থেকে বিট হবে না। আমাদের এখানে একটা ইয়া আছে, আমাদের এক পরিচিত আছে, আমার স্টুডেন্টের পরিচিত আর কি, একটা ছেলে আছে, ও প্রতি 2 মাসে একটা ওয়েবসাইটকে একটা ওয়েবসাইটের পিছনে 2 মাস কষ্ট দেয়। নিশ চুজ করে, কন্টেন্ট লিখে, কিওয়ার্ড রিসার্চ করে, ভালোভাবে অন পেজ করে, ভালো করে ব্যাকলিং করে, ভালো করে রেফারেল ডোমেইন করে, মোটামুটি ডিএপি এটাকে একটু বাড়ায় দেয়, বাড়িয়ে এটাকে প্রাইস দেয় 500 থেকে 1200 পর্যন্ত প্রাইস দেয়, একদম 2-1 দিনের মধ্যে সেল পেয়ে যায়। স্যার একটু একটা কোশ্চেন। স্যার, যখন এই যে নতুন একটা ওয়েবসাইট আমি ধরলাম, মনে করেন টার্গেট নিলাম এরকম, যে ফোকাস করলাম যে 1 মাস বা 2 মাসের ভিতরে আমি রেডি করব সেলের জন্য,
তো স্যার তখন কি ওই সোশ্যাল মিডিয়া যে অ্যাকাউন্ট গুলো আছে না, ওই সাইডের জন্য মানে আবার আলাদা আলাদা ফেসবুক একটা এভাবে একটা নতুন অ্যাকাউন্ট করে নো নিব? নো 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 নাকি আপনি আগে ধরুন না আপনি ধরুন আমি আপনার মাথার মধ্যে চিন্তা করলেন যে আমি একটু রিসার্চ করে দেখবো কোন সেক্টরের ওয়েবসাইট গুলো বেশি সেল হয়। তারপর চিন্তা করে দেখলেন যে আমার হেলথ সেক্টরের ওয়েবসাইট গুলো বেশি সেল হয়, তাহলে আপনি প্রিন্টারেস্টে যে আইডিটা করবেন ওটা হেলথের উপর বেস করে করবেন। ওকে, আপনি রেডিটে যে আইডিটা করবেন, রেডিটে তো আইডি করার সুযোগ নেই এভাবে করে, আপনি লিঙ্কডিনে যে আইডিটা করবেন সেটা হেলথের উপর বেস করে করবেন। আপনি ফেসবুকে যে পেজটা করবেন সেটা হেলথের উপর বেস করে করবেন। মানে আপনি কোরাতে যে প্রোফাইলটা চালাবেন সেটা হেলথের উপর বেস করে করবেন, যাতে করে আপনি একটা ওয়েবসাইট সেল করে আপনি আরেকটা হেলথের উপর আরেকটা ওয়েবসাইট নিয়ে কাজ শুরু করতে পারেন। বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি, মানে ওই নিশের উপর আপনি একটা নিষ্কট টার্গেট করে এখন, কারণ আপনাকে তো আর অনেকগুলো আসলে ইনফ্লুয়েন্সার অ্যাকাউন্ট তৈরি করা পসিবল না। এর আপনাকে আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে কি আপনাকে 200 300 400 যে কিওয়ার্ড গুলো আছে, আসলে 2 মাসের আগে হয় না আসলে, কারণ কিছু কিওয়ার্ডও র্যাঙ্ক করতে হয়, কিছু ভিজিটর আসলে বাইরে থেকে নিয়ে আসতে হয়। আপনি সব ভিজিটর যদি সোশ্যাল থেকে নিয়ে আসেন এটা বাইরে পছন্দ নাও করতে পারে, সেই জন্য কিছু যদি কিওয়ার্ডটা র্যাঙ্ক করাতে হবে আপনাকে, কিছু কিওয়ার্ড আপনাকে মাসবে র্যাঙ্ক করতে। ধরুন আপনি 10 থেকে 15টা কিওয়ার্ড র্যাঙ্ক করালেন, 15টা কিওয়ার্ড যদি আপনার র্যাঙ্ক করে আপনি 1000 ট্রাফিক ইজিলি পেয়ে যাচ্ছেন। 15টা কিওয়ার্ড র্যাঙ্ক করানোর ক্ষেত্রে কি করতে হবে, আপনাকে ওই কিওয়ার্ড গুলো নিতে হবে, 2 ধরনের কিওয়ার্ড নিতে হবে। আরএফ থেকে প্রথমে নেওয়ার সময় দেখতে হবে কোন কিওয়ার্ড গুলোর কম্পিটিশন জিরো কম্পিটিশন কিওয়ার্ড পাইছেন না বুঝে, জি স্যার পাইছি। ওইগুলো নিয়ে কাজ করবেন, এক না কেজিআর হলে জিরো হলে যে কেজিআর তা না, না স্যার কেজিআর ওটা একটা ফর্মুলা আছে। 250 জি স্যার। হ্যাঁ, জিরোর মধ্যে যদি 250 এবং ওদের যে ফরম্যাটিং আছে দুইটা নিয়ম আছে, দুইটা নিয়ম ফুল আপ করে কেজিআর কিওয়ার্ড নেবেন এবং আপনি জিরো কম্পিটিশনের কিওয়ার্ড গুলো নেবেন। দুইটা কিওয়ার্ড নিয়ে যদি 15টা কিওয়ার্ড চুজ করতে পারেন আপনি 1000 ট্রাফিক ইজিলি পেয়ে যাচ্ছেন। তখন বাইরে আপনি দেখাতে পারবেন আপনার ট্রাফিকের 50% প্লাস আসছে থেকে সার্চ থেকে। বাইরে দেখবে যে ওয়েবসাইটটা তৈরি করে দিয়ে দিলেন। অনেকে তো ইনফ্লুয়েন্সার আছে, অনেক ইনফ্লুয়েন্সার এমন আছে একটা পোস্ট করলে 40-50 কি চলে আসে, ভিজিটর চলে আসে। ওইটা তো বাইরের কোনো লাভ নাই, কারণ ওইখানে তো বায়ার প্রতিনিয়ত পোস্ট করতে পারবে না। কারণ বায়ার প্রথমে ফোকাসটা করবে সার্চ থেকে ট্রাফিকটা আসতেছে কিনা, আর সার্চ থেকে তখনই ট্রাফিক আসবে যখন আপনি তার জন্য একটা লো কম্পিটিশনের কিওয়ার্ড চুজ করবেন। আপনি কি ব্যাকলিং করবেন মনে করেন 40টা 80টা, তারপরে চিন্তা করতে হবে আমাকে এমন একটা কিওয়ার্ড চুজ করতে হবে যে কিওয়ার্ডটাতে 3-4টা ব্যাকলিং করলে র্যাঙ্ক করবে। আর জিরো কম্পিটিশন যেগুলো আছে ওগুলো আমার এক্সপেরিয়েন্স থেকে বলছি সর্বোচ্চ 6টা ব্যাকলিং করতে হবে আপনাকে প্রতিটার জন্য আপনি সর্বোচ্চ 6টা ব্যাকলিং করবেন প্রতিটা কিওয়ার্ডের জন্য সর্বোচ্চ, এর মধ্যে র্যাঙ্ক করে ফেলবে, ইন্ডেক্স করাতে বলে র্যাঙ্ক করে ফেলবে। বলেন যারা পুরাতন আছেন ক্লাস করছেন এদের মধ্যে এই যে থিওরিটা, এখানে রাঙামাটিতে অনেকে এটা ফলো করে, আমি তাদের কাছ থেকে আসলে আমার জানা বিষয়টা, আগে থেকে জানতাম বাট এত ডিপলি জানতাম না, ওদের কাছ থেকে ওদের কমিউনিটিতে মিশে জানলাম এই বিষয়টা এরা এরকম করতেছে। আমি আপনাদেরকে বললাম যে আপনারা চুমকুনি মাছ, আমি নিজেকে মাছের ডিম মনে করি, বেশি বড় মনে করি না এই সেক্টরে, আরো ছোট, বিশাল কিছু জানার আছে। এই যে আপনারা আজকে হয়তো বা 70তম ক্লাস করবেন, টপিক কি রিপিট হয়েছে? ইন্টার্নশিপ শেষ, অনেকে তো বলছেন দেখলেন যে ক্লাস শেষ, ক্লাস করবো কেন? আজকে ক্লাসটা কি সিলেবাসে আছে? আমি আপনাকে জানালাম, শিখালাম, আপনি জানলেন। অনেক ইম্পর্টেন্ট ক্লাস ছিল স্যার, সাইট সেল করার বা নট অনলি সাইট সেল করবেন, এখানে কিন্তু অ্যাপ সেল করা যায়, প্রোডাক্ট সাইট সেল করা যায়। জি স্যার এখানে দেখুন স্যার ইনফরমেশন দিয়েছি। আমি একটা সাইট দেখালাম আপনাকে, আরো সাইট আছে না? জি স্যার আছে, অবশ্যই আছে। এখন একটা কিওয়ার্ড পেলেন, আপনি বুঝলেন যে না আপনি আগে জানতেন না যে সাইট সেল করা যায়। এবার সাইট যে সেল করা যায় এটা নিয়ে ইউটিউবিং করেন, আরো ডিটেলস দেখেন, ইউটিউবে তো প্রুফ সহ দেখানো হচ্ছে কিভাবে সাইটটা সেল করতেছে, সেল পেলো কিনা, ইউটিউবিং করেন। বুঝতে পারছেন রোল ভাই? জি স্যার বুঝতে পেরেছি, আসলে আপনি ওই যে দিলেন এখন একটু ওকে, এটা নিয়ে করতে পারেন তো। আপনারা একটা ওয়েবসাইট করতেছেন, আপনারা এটাকে 2 মাস কাজ করে সবাই মিলে কাজ করে এখন সেল করে দেখেন না হয় কিনা, আপনাদের ওয়েবসাইটে সেল করে দেখেন। জি স্যার তবে সেলিং এর জন্য সবচেয়ে ভালো প্রাইস পাবেন .com এ, বুঝছেন? XYZ লাইভ এগুলোতে আপনি ভালো প্রাইস পাবেন না। হ্যাঁ স্যার টিপস গুলো আসলে অসাধারণ ছিল স্যার। আর স্যার জি, আপনার স্যার। শেখার শেষ নাই, মানে করতে এসে। একেবারে একটা ইউনিক আইডিয়া নিয়ে
চৈতি শুনতেছেন আমাকে? জি স্যার। ওকে, বুঝছেন তো পুরো বিষয়টা? জি স্যার, মোটামুটি বুঝেছি। মোটামুটি হলে হবে না চৈতি, পুরোপুরি বুঝতে হবে। আর আমরা নেক্সট উইকে 3টা ক্লাস রাত্রে করবো, শুনছেন আপনি এটা? জি স্যার। 7টা থেকে শুরু করবো, ধরেন 8টা 8:30 পর্যন্ত মধ্যে আমরা ছেড়ে দেবো। আচ্ছা স্যার। কারণ আমরা কোনো বিরতি দিব না, একদম একদম লং টাইম একটা নন স্টপ ক্লাস করাবো। সেই ক্লাসগুলোর আমি আবার বলে দিচ্ছি, ক্লাসগুলোর উদ্দেশ্য হচ্ছে কি, যাদের গিগগুলো হয় নাই আমরা গিগগুলো ক্লাসে বসে বানাবো। আপনারা উইলিংলি আমাকে বলবেন যে কি প্রবলেম। আমি আপনাদেরকে কোনো বকাঝকা ক্লাস করার জন্য আসবো না, একদম উইলিংলি বলবেন স্যার আমার এটা হয় না, ওকে ফাইন, আমরা 2-1 জন মিলে আমরা সেট ভাগ করে দেবো। যারা একটু এক্সপার্ট আছেন তারা একটু হেল্প করবেন। আমি বলে দিলাম ঠিক আছে, কামরুল ভাই হয়তো বা গিগ তৈরি করতে পারেন না, রুবেল ভাই আপনি ওনার গিগগুলো একটু চেক করে দেন, করলে চেক করে দেন, না করলে আপনি একটু হেল্প করে দেন। করে ফেললাম, উনি হয়তো বা কিছু রিভিউ পাইনি, ওকে ফাইন, আমি ওনাকে রিভিউ পাইতে হেল্প করতেছি। এভাবে করে আমরা নিজেদের মধ্যে একটা সমন্বয় করে আমরা কাজটুকু করে ফেলবো। বুঝছেন আপনারা? যে তৌফিক বলেন, কি বলতে চাইছিলাম বলেন। স্যার কিছু বলতে চাইনি, মানে সাইট সেল নিয়ে স্যার একদিন স্যার বলছিলেন স্যার, কিন্তু এত ডিটেলস বলেন নাই, এইটুকুই স্যার। আর হইতেছে আমার স্যার টিমমেটদের স্যার একটু ঝালাই দিয়ে দেন স্যার, ওনারা স্যার ঝিমায় গেছে সাইট নিয়ে স্যার, এখন তেমন কাজ করে না। আচ্ছা আচ্ছা, মানে রেসিপি কি ভালো হচ্ছে না তাই তো? জি স্যার। স্যার রেসিপি ঠিক আছে স্যার, এখন স্যার আমাদের 36 কন্টেন্ট অলরেডি আপলোড হয়ে গেছে স্যার। আপনারা এতদিন চিল্লাইছেন যে ভালোভাবে কাজ করতেছে না, আপনার কি বলে যে আর্টিকেল ফ্লগ ভালোভাবে কাজ করতেছে না। আমি এখন আপনাদের জন্য ইন্ডিভিজুয়াল আর্টিকেল ফ্লগ দিচ্ছি, কারো কোনো খবর নেই। পরশুদিন একটা ইন্ডিভিজুয়াল আর্টিকেল ফ্লগ দিয়ে দিচ্ছি, যাতে করে ওই আর্টিকেল গ্রুপ বা ওটার মধ্যে ঝামেলা করতেছে, আমি কিন্তু ইন্ডিভিজুয়াল আর্টিকেল ফ্লগ আপনাদেরকে দিয়ে দিচ্ছি। চেক করে দেখেন, অনেকে খালেদ কি কাজ করছে কালকে, খালেদ কাজ করছে, আর্টিকেল ফ্লগ কাজ করছে, দেখছেন প্রপারলি। এটা আপনাদের জন্য তৈরি করা হয়েছে, এটা অন্য কেউ ইউজ করবে না। স্যার রাসেল কই, বলেন রাসেল। স্যার ইনভার্টারটাতে আমি লগ ইন করতে পারতেছি না স্যার, 2 দিন। ইনভার্টার কিভাবে করতে পারতেছেন না যে, জি মানে কাজ করতেছে না নাকি আপনি নিজে পারতেছেন না, কোনটা? আমার এখানে হচ্ছে না, আমি খালেদ ভাইয়ের সাথে নোট দিয়েছিলাম, খালেদ ভাইয়ের ওখানে বলে হচ্ছে। আমি 2-3 বার উইন্ডোজ দিলাম, উইন্ডোজ দিয়ে সেটআপ দিয়ে। কুকিজ এডিটর কোনটা নিছে? এডিটর ভুল নিছে মনে হয় সম্ভবত। রাসেল আপনি আমাকে ক্লাসের পরে সন্ধ্যার পরে একটা নক দিয়েন, আমি দেখাবো আপনাকে কিভাবে। স্যার আরেকটা বিষয় স্যার, স্যার আপনি আমাদের একটা প্ল্যান নিয়ে আলোচনা করেছিলেন, প্ল্যানটা ছিল ওটা কি, মানে কোনটা? আমাদের একটা প্ল্যান দেখাইছিলেন এইভাবে কাজ করে, মানে আমি সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করতে চাচ্ছি। ঠিক আছে, তো ওই বিষয়টা আপনারা তো সোশ্যাল মিডিয়ার উপর কাজ করতে, তাই তো? রাখেন, আমরা কিছু স্টুডেন্ট, আমাদের এখান থেকে কিছু স্টুডেন্ট ভাগ করে ফেলতেছি আমরা, যেহেতু আমি বললাম বেশি ক্লাস করাবো না আপনাদেরকে। নেক্সট উইকটা আপনাদের ইয়েলো মার্কটাকে আমার তুলতে হবে নেক্সট উইকের মধ্যে। এর পরের উইকের মধ্যে আমি আরেকটা কাজ করব, আপনাদেরকে তো সাবজেক্ট দেওয়া আছে, কেউ গ্যাস কোশ্চেন চুজ করতেছেন, কেউ আর্টিকেল চুজ করতেছেন, কেউ কিওয়ার্ড রিসার্চ চুজ করতেছেন, কেউ সোশ্যাল মিডিয়া চুজ করতেছেন। তো যেখানে চুজ করতেছে এদিকে আলাদা করে ফেলবো আমি, যারা সোশ্যাল মিডিয়া চুজ করতেছে এদিকে আলাদা করে ফেলবো, একদম সোশ্যাল মিডিয়া। এদের সাথে আমি আলোচনা করব নেক্সট 3 দিন, শুধু সোশ্যাল মিডিয়ার উপর আলোচনা করবো, যাতে একটা সাথে একটা প্যারা না হয়। যারা গ্যাস কোশ্চেন তাদেরকে আলাদা করে ফেলবো, যারা আলাদা গ্রুপ করে ফেলবো, যে তোমরা গ্যাস কোশ্চেন কাজ তোমরা এখানে থাকো, তোমরা আর্টিকেলের কিওয়ার্ডের কাজ তোমরা এখানে থাকো, এটা আলাদা করে ফেলবো। আলাদা করে যখন ক্লাস করাবো তখন আমি আপনাদের সেখানে, যখন যারা সোশ্যাল মিডিয়াতে আছেন তারা আগে থেকে কিছু না কিছু জানেন, আপনাদেরকে একটা কমিউনিটি আমি তৈরি করে দেবো, একটা কমিউনিটি আপনাদের হয়ে গেল। প্লাস সাথে সাথে কিন্তু আপনি কি পাচ্ছেন, শুধুমাত্র আপনাদের ওইখানে সোশ্যাল মিডিয়ার উপরে শুধু আলোচনা হবে, এই আর কোনো কিছু নিয়ে আলোচনা হবে না। এটা আপনার জন্য প্লাস পয়েন্ট। হয়তো আমি নেক্সট 2 সপ্তাহ ক্লাস করি আর আমি ক্লাস করাবো না, এই জন্য আমি 2 সপ্তাহটা খুব ইম্পর্টেন্ট। যারা ক্লাসে আসছেন না তাদেরকে বলে দেবেন যে নেক্সট 2 সপ্তাহ আমি ক্লাস করাবো। এই ক্লাস, প্রত্যেকটা ক্লাস হবে খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসটা যদি সবাই থাকতো, অনেকের হয়তো বা আজকের ক্লাসটা করে লাইফ চেঞ্জ হতে পারতো। নাই কি করবেন, জোর করে নিয়ে আসবো? ওনারা আর্নিং করে, অনেকে আর্নিং করে ফেলছে, বেশিরভাগ তো আর্নিং করে ফেলছে, তাই না? 17 জন আর্নিং করে ফেলছে। ওনারা তো এখন, ওনারা মনে করতেছেন এখন তো আর্নিং তো করে ফেলছি, আমি তো সব জেনে ফেলছি।
যেখানে আমি আপনাকে জানানোর পরে আমি নিজে বলতেছি আমি এখনো ভালোভাবে জানি না, শিখতেছি, সেখান থেকে আপনি $200 আর্নিং করে যদি ভেবে ফেললেন যে আমি সব জেনে ফেলছি, তাহলে তো ভুল, তাহলে এটা চরম ভুল হয়ে যাবে। কেননা আর্নিং করে যেমন এখানে রতন কুমার অধিকারী, রতন আপনার এই লাস্ট 4 মাসের আর্নিংটা বলেন তো দেখি। স্যার আমার 3400 মতো হয়েছে স্যার, $3400। তো $2900 আর্ন করার পরও সে ক্লাস করতেছে, তার কাছে মনে হয় যে আমি এখনো শিখতেছি, জানতেছি। তো সে যদি $2900 আর্ন করে 4 মাসে, তার কাছে সে ফিল করতেছে যে আমার এখনো শেখার বাকি আছে। আর ওনারা $100-150 আর্ন করে ওনাদের মধ্যে ভাব চলে আসছে, ফ্রিল্যান্সার, ভাবে টিকে যাচ্ছে না। খালেদ এরকমই না, আমার কাছে এরকমই তো মনে হচ্ছে। আমি এখনো শিখতেছি, তাহলে আপনি কি জিনিস বলেন? স্যার আমারও একটা ওই টুলস নিয়ে সমস্যা ছিল। আমি ওই যে ইনভার্টারটা আমার অ্যাক্সেস চাই, পারমিশন চাই আর কি। ও আচ্ছা, ওখানে আপনাকে মেল দিতে হবে। আপনার মেলটা তো আমার কাছে, আপনি আমাকে মেলটা আবার আমাকে নক দিয়েন হাই হ্যালো করে, আমি আপনাকে ওখানে অ্যাড করিয়ে দেবো, সমস্যা নেই। ওখানে আলাদা করে দিচ্ছি তো, আমাদের কাছ থেকে একজন টুল কিনে ওই শীটটা তো অ্যাক্সেস পেয়ে গেছে, সে প্রতি মাসে ইউজ করে আর টুলের করে না, পেমেন্ট করে না। পরে আমি কি একজনকে পাইছি, এখানে নাম বলবো না অবশ্য, আপনাদের বেছেন না, বিকালের বেছে একজনকে পাইছি। ওনার নাম হচ্ছে লাস্ট হচ্ছে সিবি রে পাইছি ওনাকে আমি, 2.5 মাস পরে দেখছি এটা ইউজ করতেছি। ওই ছবি তো কন্যার ছবি উঠে আসে না, কে ইউজ করতেছে, আমি ছবি দেখে বলছি তুমি এটা করতে ইউজ করতেছি, তোমার তো 2.5 মাস আগে পেমেন্ট ডেট শেষ। পেমেন্ট সব জায়গায় অ্যাক্সেস বন্ধ করে দিচ্ছে, কিন্তু ওই কুকি থেকে অ্যাক্সেসটা তো, কুকি লিঙ্কটা তো তার কাছে রয়ে গেছে, ওইখান থেকে সে ইউজ করতে। পরে চিন্তা করলাম না, কুকিটাকে কি করতে হবে, প্রাইভেট করে দিতে হবে। পরে কুকিটাকে আমি প্রাইভেট করে দিলাম, মেল অ্যাক্সেস করে দিচ্ছি, এখন ফিরে ইউজ করতে আসছে। তো ঠিক আছে, আজকে আপনাদের ক্লাস এতটুকুই থাক। মাহবুব ভাই আপনি কন্টিনিউ করেন, আমি কিছুক্ষণ পরে জয়েন করবো। মাহবুব ভাই আসছেন? জি ভাই আমি আছি। ওকে, আপনি কন্টিনিউ করেন। আর যারা বেঁচে ছিলেন তারা ইউটিউব থেকে আর একটু দেখে নেবেন আমি যে টপিকটা আলোচনা করলাম, সবাইকে একটু ইনফর্ম করবেন। শনিবার থেকে আমরা ক্লাস 7টা থেকে করবো, বুঝতে পারছেন? কারো কোনো সমস্যা হওয়ার কথা না, যারা বেস নাম্বার 3 এবং 18 তাদের জন্য বলছি, বাকিদের জন্য নয়। আপনাদের আমার মনে হয় না কোনো সমস্যা হওয়ার কথা, আপনারা খুব ইজিলি এটা করতে পারবেন, কারণ অফিস টাইম শেষ হচ্ছে, রিল্যাক্স টাইম আসতেছে। হ্যাঁ, আমার জন্য একটু প্রেশার হবে, তাও আমি চাচ্ছি কি ইয়েলো মার্কটা আমাদের নেক্সট উইকে টাইম হচ্ছে, ইয়েলো মার্ক থাকবে না যে কোনো উপায়ে। জি স্যার, আমি স্যার সবাইকে ইনফর্ম করে দিচ্ছি স্যার এখন। ঠিক আছে, ঠিক আছে, তাহলে মাহমুদ ভাই ক্লাস কন্টিনিউ করেন, আমি কিছুক্ষণের মধ্যে জয়েন করতেছি। ঠিক আছে ভাই, আমি আছি, আমি কিছুক্ষণ পর জয়েন করতে আসি না, আসতে পারেন, বুঝছেন? আপনার বেস তো কেউ ভিজিট করে না, আমার বেস গুলো বুঝছেন বেশি ভিজিটর হয়, আমার উপর বেশি গোয়েন্দা নজরদারি করে, আমি কিছু বুঝি না। এটা আসে 3-4 বার আসে, আজকে আসুক, তার ধরবো আমি, এতবার আসে কেন জিজ্ঞেস করবো। ঠিক আছে তাহলে হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতে পেতেছি। আচ্ছা, কালকে আমাকে ফোন দিয়েছিলেন হৃদয় ভাই না? না ভাই, আমি ফোন দিই নাই। আমি কল দিছিলাম ভাইয়া। ও আচ্ছা আচ্ছা, শুভ ভাইয়া। হ্যাঁ আচ্ছা, শুভ ভাই কি অবস্থা আপনার? ওইটা ভাইয়া এমনি নক দিয়েছিল একজন আর কি।